এখন থেকে তোর ঘরের বাইরে পা দেয়া একদম বন্ধ। কথাটা যেন মাথায় থাকে। উরপুর গ্রামের মাতব্বর আজাদ খানের একমাত্র মেয়ে পরি। রূপের দিক দিয়ে অতুলনীয় হলেও গুণের বেলায় অকাজ ছাড়া কোনো গুণই নেই পরি। এটা নিয়েই যত চিন্তা আজাদ খানের স্ত্রী আফিয়ার। বর্তমান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পরি। অতিরিক্ত ভয়েও ভুলেই গেছে এখন বাসায় দৌড় না দিলে আর নিস্তার নেই। হঠাৎ কারো কথায় ধ্যান ভাঙল পরির। কিরে, থাপ্পড় খাবি নাকি বাসায় যাবি? কথাটা কানে আসতেই পরি যখনই দৌড় দিতে যাবে তখনই পেছন থেকে ডাক পড়ল। ওই দাঁড়া। টলমলো চোখে তাকালো পরি। সামনের মানুষটা এক চিমটিও গলল না কিনা বোঝা গেল না। এখন থেকে তোর ঘরের বাইরে পা দেয়া একদম বন্ধ। কথাটা যেন মাথায় থাকে। শোনা মাত্রই কোনো কথা না বলে দৌড়ে চলে গেল পরি। উরপুর গ্রামের মধ্যে উচ্চবিত্ত পরিবার বলতে গেলে সবার আগেই নাম আসে খান পরিবারের। যৌথ পরিবার, পরির বাবারা 3 ভাই 1 বোন। প্রথমজন উরপুর গ্রামের চেয়ারম্যান রেনওয়াজ খান, তার একটিমাত্র ছেলে রিজভি খান, যার এক নামে উরপুর গ্রামে সবাই ভয়ে কাঁপে। দ্বিতীয়জন আজাদ খান, ভাইয়ের অবর্তমানে বিচার তারই উপর। উরপুর গ্রামে আজাদ খান মাতব্বর নামেই পরিচিত, তার একমাত্র মেয়ে পরি। তৃতীয়জন পেশায় ব্যবসায়িক, তার 2টি যমজ ছেলে লিমন, লিওন। পরির ফুফির সাথে তাদের কোনো যোগাযোগ নেই। পরি সবার নাকের উপর ছুরি ঘোরালেও অতিরিক্ত উড়নচণ্ডী পরির দম ফোরানোর জন্য রিজভি ভাই নামক মানুষটার তাকানোই যথেষ্ট। এসএসসি পরীক্ষার্থী পরি। জ্ঞান হওয়ার পর থেকেই পরির ছোট্ট মস্তিষ্কে একজনেরই বিচরণ, যেই মানুষটাই যে কিনা তাকে উঠতে বসতে ধমকে। বর্তমান পরি বাসায় এসে ফ্লোরে বসেই জোরে জোরে কান্না শুরু করলো। বাড়িতে আর কোনো মেয়ে না থাকায় সবার চোখের মনে পরি, তাই কান্নার শব্দে বাড়িতে উপস্থিত সবাই বিচলিত হয়ে পড়ল। পরির বাবা বলল, পরিমা, কি হয়েছে তোর? পরি তো কান্না বাড়ছে, চোখ মুখের বেহাল দশা। পরির চাচা রেনজ খান বলল, কার এত বড় সাহস? কে কি বলেছে তোমাকে পরিমা? এত আশকারা পেয়ে যেই না পরি মুখ খুলতে যাবে অমনি চোখ পড়ে দরজার দিকে। তোমার ছেলে। পরি যখনই বলতে যাবে চোখ আটকে গেল দরজার দিকে। রিজভি খান দরজায় পা দেওয়ার সাথে সাথেই পরির কথা বন্ধ। পরির দাদি এগিয়ে এসে বলল, তগো আশকারায় আইজি ওর এই অবস্থা। বড় বউ আমার দাদু ভাই আইছে, ওরে শরবত দাও। পরি মনে মনে কতগুলো গালি দিতে একদমই ভুলল না। বিড়বিড় করে বলল, একবার শুধু তোমার আদরের নাতি বাসা থেকে বের হোক বুড়ি। কিছু হলেই খানবাড়ি মাথায় তোলা পরির স্বভাবের একটা, তাই পরির কোথায় কেউ বিশেষভাবে মাথা না খামিয়ে যে যার কাজে চলে গেল। বসার ঘরে শুধু দেখা গেল পরি, রিজভি আর লিমন লিওনকে। রিজভি বাসায় ঢুকে সোফায় গা এলিয়ে দিয়েছিল। আশেপাশে কি হচ্ছে তার কোনো মনোযোগ নেই। এত কিছুর পরেও পরির অবদ্ধ চোখ দুটো রিজভি নামক মানুষটার দিকেই আটকে গেল। একটু মুখ বেঁকাতেও ভুলল না। পরি তো বুঝতেই পারে না এই মানুষটা সবসময় এত পরিপাটি কেন থাকতে হবে। ঘামন্ত মুখশ্রী, শ্যামলা, গালে খোঁচা খোঁচা চাপদাড়ি, জিম করা ফিটপাট বডি, মোটা ভ্রু যুগল, সবসময় যেন কুচকেই থাকে। এই তো পড়েছে কালো রঙের একটা সাধারণ পাঞ্জাবি, এলোমেলো চুল। তবুও পরির কাছে এই মানুষটাই শ্রেষ্ঠ সুন্দর। গম্ভীর স্বভাবের রিজভি খান যতক্ষণ বাড়িতে থাকে দমে যায় উড়নচণ্ডী পরি। কতক্ষণ পরি ওর পুতুলের ন্যায় গোল গোল চোখে পরির স্বপ্ন পুরুষকে দেখেছে তার খেয়াল নেই। নিস্তব্ধ পরিবেশ, তাই হয়তো মোবাইল ফোনের শব্দে কেঁপে উঠল। রিজভি ফোনটা কানে দিতেই শুনতে পেল, ভাই সবলোরে গোডাউনে বাইধা রাখছি। ওপাশের আওয়াজ পরির কানে এলো না, শুধু শুনতে পেল, আমি আসছি। রিজভি বাসা থেকে বের হতেই পরি উঠে দাঁড়ালো। অবুঝ পরি ভেবেও দেখলো না তার রিজভি ভাই তাকে অত বাজে কথা কেন বলেছে। সে চলল তার দাদির সাথে ঝগড়া করতে। আগের ঘটনা, পরিদের স্কুলে প্রতি বছরই বছরের মাঝামাঝি সময়ে বিরাট এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পরির সহপাঠীরা পরিকল্পনা করেছে সবাই মিলে শাড়ি পরবে। সহপাঠীদের জোড়াজুড়িতে কিছুক্ষণ ভাবল পরি, কিন্তু ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। যখনই মাথায় আসলো অনুষ্ঠান তো শুক্রবার, ওই দিন রিজভি ভাই বাসায় থাকবে না, বলে দিল, আমিও শাড়ি পরবো। যেই ভাবা সেই কাজ। অনুষ্ঠানের দিন পরি একটি কালো পাড়ে সাদা শাড়ি পরেছে। দুধে আলতা গায়ের রং, ডাগর ডাগর চোখ, পাতলা ঠোঁট দুটো যেন রক্ত জবান নেয়। মুখে আলগা প্রলেপের দরকার হলো না। পরীকে দেখেই পরির মা বলে উঠল, আমার পুতুল। কিন্তু পরীর খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। স্কুলে গিয়েই যখন শুনতে পেল আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রলীগ নেতা রিজভি খান এসে পড়েছে।
পরে চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম শুধু অস্পষ্ট কণ্ঠে বেরিয়ে আসলো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওর দিকে যে কতগুলো কক্ষ লোলুপ দৃষ্টি দিচ্ছিল ওর কোনো খেয়ালই ছিল না, কিছুই চোখ এড়ালো না শুধু একজনের। বর্তমান রিজভি যাওয়ার পরে পরি ওর দাদির সাথে ঝগড়া করতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলো পরির মায়ের ডাকে। এই পরি ওঠ, ঘুম আর টই টই করা ছাড়া এই মেয়ের আর কোনো কাজ নেই। যত জ্বালা হয়েছে আমার। ঘুম ঘুম কণ্ঠে পরি বলল। এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? পরির দাদি তেতে বলল। সেরি, সকালে গিয়া আবার রাইত হইয়া গেছে। পরি তো তাজ্জব বনে গেল, ভাবতে লাগলো তাহলে ও কয়দিন ঘুমিয়েছে। পরের দিন সকালে বসার ঘরে হুড়মুড়িয়ে একজন লোক ঢুকেই উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো। চেয়ারম্যান সাহেব, গত রাইতে কে জানি আমার পোলার চোখ উঠাইয়া দিছে। বলতে বলতে লোকটা কান্নায় ভেঙে পড়ল। অস্থির দেখাচ্ছিল পরীকে। পরীর চোখ দুটো ছোটাছুটি করছিল এদিক সেদিক। তোমার ছেলে যে কত ভালো মানুষ উরপুরে সবাই জানে। দেখো কোথায় কি কুকর্তি করেছে, তার ফল ভুগতেছে। সবার মনোযোগ যখন বিচার সবাই, হঠাৎ পরি উত্তেজিত হয়ে বলল। আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। পরীর দাদি মুখ বেঁকিয়ে বলে উঠল। চুপ কর সেরি, সবার কাজে ব্যাঘাত না ঘটাইতে পারলে তোর ভাত হজম হয় না। অবুঝ পরি সব উত্তেজনা ভুলে দাদির কথায় তেতে উঠল। এই বুড়ি, তুমি চুপ। একই ভঙ্গিতে মুখ বেঁকিয়ে বলল। শুনেছি কথার মধ্যে বা হাত দেয়, ডান হাত দেয়। তুমি তো পুরো শরীর নিয়েই আমার কথায় ঢুকে পড়ো। পরীর দাদি জবাব দেওয়ার আগেই রিজভি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। কি হচ্ছে এখানে? পরীর দাদি আর কথা বাড়ালো না। রেনওয়াজ খান বিচারের কারণটি খুলে বললে রিজভি স্বাভাবিক ভঙ্গিতেই বেরিয়ে যায়। পরীর ছোট্ট মনে সুপ্ত অভিমানের দানা বাঁধে। এই মানুষটাকে নিয়েই তো পরীর যত স্বপ্ন, সে কি কখনো বুঝবে না? তাহলে কেন পরীকে নিজের ইচ্ছের মতো চলতে দেয় না? ধমক ছাড়া তো পরীর সাথে কথাও বলে না, একবার তাকালোও না। হঠাৎই পরীর মাথায় এলো গত রাতের কথা। গত রাতে পরীর যেহেতু আগেই ঘুমিয়েছিল, মাঝরাতে পরীর ঘুম ভেঙে যায়। হঠাৎ গাড়ির ক্ষণ কানে আসাতে কৌতূহল বশতে এগিয়ে যায়। বারান্দা দিয়ে এত রাতে রিজভি ভাইকে আসতে দেখে অবাক হয়। উত্তেজনায় দরজা হালকা ফাঁকা করে। চোখ যায় রিজভি ভাইয়ের রক্তমাখা হাতের দিকে। নিজেকে বুঝতে ও রিজভি ভাই কাউকে ব্যথা দিতে পারে না। ধমকের ভয়ে আর পরি এগিয়ে যাওয়া হয় না। বর্তমান পরি স্কুলের জন্য রেডি হয়ে নিচে নামলো। কেউ কেউ ব্রেকফাস্ট করছে, কারো আবার শেষ। রিজভি জগিং শেষে ব্রেকফাস্ট করতে বসেছে। সিদ্ধ সবজি খেতে দেখে নাক ছিটকালো পরি। ভেবে নিল একসময় রিজভি ভাইকে মিষ্টি ছাড়া আর কিছুই খেতে দিবে না। নিজের ভাবনায় নিজেই তারিফ করলো। ভাবলো তখন তার রিজভি ভাই তার সাথে মিষ্টি খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে। জ্যাম পাউরুটি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে খেতে লাগলো পরি। ভেবেছিল রিজভি ভাই বলবে, তোকে না বলেছিলাম ঘরের বাইরে পা দেয়া বন্ধ? কিন্তু রিজভি ভাই তো পরির দিকে ফিরেও চাইল না। তবে কি পরি কোনো ভুল করেছে? রিজভি ভাইকে তাহলে রাগ করলো? আকাশ পাতাল ভাবনা নিয়ে পরি চলল স্কুলের পথে। কিন্তু হাঁটার সময় খেয়াল করলো কেউই পরির দিকে তাকাচ্ছে না। পরির তো এবার নিজেকে অদৃশ্য মানবিক মনে হলো। ও শুধু পুতুলের ন্যায় গোল গোল চোখ করে সবার কর্মকাণ্ড দেখছে। হঠাৎই পিছন থেকে দৌড়ে এসে আক্রমণ করে বসলো পরির বান্ধবী মন। পরি চেঁচিয়ে উঠে বলল। দিলি তো মুটকি আমার ঘাড়টা মোটকে। মন কাঁদো কাঁদো ফেস করে বলল। সরি রে দোস্ত, ওই দিন তোর ভাই তোকে কত পচা কথা বলল, আমি কিছুই বলতে পারলাম না। আসলে ব্যাপার হলো তোর ভাইকে দেখলেই আমার হাত পা কাঁপে ভয়ে। মনকে বাকি কথা শেষ করতে না দিয়েই তেলে বেগুনে জ্বলে উঠল পরি। মনের পিঠে ধাম করে একটা কিল বসিয়ে বলল। কখন কে শুনছি ভাই ভাই করছিস? উনি আমার কোন জন্মের ভাই? হঠাৎই নরম সুরে বলল। জানিস মুন, রিজভি ভাই এখন আর আমাকে ধমকও দেয় না, আমার দিকে তাকায়ও না। আমি কি খুব ছোট? মন কিছুটা ভাবার অভিনয় করে বলল। আরে না, তুই তো বুড়ি। বলেই দৌড় দিল ক্লাসের দিকে। পরিও ছুটল পেছন পেছন। ক্লাসের মধ্যে ভাবলেশীন ভাবে চেয়ারে মাথা ঠেকিয়ে বসে আছে রিজভি। দেখে যে কেউ মনে করবে সে মানুষ না, হয়তো কোনো যন্ত্র। তখনই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল রিজভির বাল্যকালের বন্ধু রাহাত। রিজভির ভাবভঙ্গি বোঝা গেল না। একটু চুপ থেকে রিজভির ভাবভঙ্গি বোঝার চেষ্টা করলো রাহাত, কিন্তু ব্যর্থ হলো। রাহাত যেহেতু মুখ পাতলা স্বভাবের, কখন কি বলে দেয়, তারপর যদি মুখটাই না থাকে। ভেবেচিন্তে একটু দূরেই বসলো, কিন্তু চুপ থাকা বেশিক্ষণ স্থায়ী হলো না। মুখ ফসকে বলেই ফেললো। কিরে বন্ধু, আমার বোনের বড় হওয়ার আশায় থাকতে থাকতে তুই তো অকেজো হয়ে যাবি। তারপর একটু নাটকীয় ভঙ্গিতে বলল। অকেজো কারো কাছে বোন বিয়ে দিয়ে মামার ডাক থেকে বঞ্চিত হতে পারবো না আমি।
রিজভী তৎক্ষণাৎ চোখ পাকিয়ে তাকালো। হাতে যে কলমটা ছিল সেটা ফিক্কা মারল। রাহাত রিজভীর বাল্যকালের বন্ধু হতে প্রায় সময়ই ওদের বাসায় যাওয়া আসা করে। পরীকে বনর নজরেই দেখে। রিজভী পুনরায় চেয়ারে হেলান দিয়ে বলল, আমি অকেজো হলেও ও আমার, আমি অকেজো না হলেও আমারই। রাহাত রিজভীকে খোঁচানোর উদ্দেশ্যে বলল, আজকে হয়তো রাস্তায় ঝামেলা হতে পারে, থাক, সমস্যা নেই। বনুর বান্ধবী মনু আছে না, ওর ভাই বনুকে বাসায় দিয়ে আসবে। রিজভী ভুরুযুগল কুচকে তাকালো। আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য পরীর স্কুল। আজ প্রথম না, ওই যে একটা কলি, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। পরী স্কুল শেষে বাসার উদ্দেশ্যে বের হলো। সে তো জানলই না দূর থেকে কেউ তাকে পলকহীনভাবে দেখছে। মনে হয় কত বছরের তৃষ্ণা। পরে সারাদিন তার রিজভী ভাইয়ের অপেক্ষায় কাটিয়ে দিল। রাতে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। হঠাৎ ঘুম ভেঙে গেল। রাত ঠিক কতটা গভীর ঠিক নেই। ঘুম ঘুম চোখে পরীর মনে হলো তার পাশে রিজভী ভাই বসে আছে। পলকহীন তার চাউনি বুঝতে পারলো না এটা কি স্বপ্ন নাকি। পিটপিট করে চোখ খুলল পরী। সামনে তো কেউ নেই। গাঢ় হলো পরীর অভিমান। স্বপ্ন পুরুষ এমন কেন হয়? সে যেন ধরাছোঁয়ার বাইরে। সে কি বুঝে না নাকি বুঝতে চায়? কারো দিন যায় অপেক্ষায় আর কারো ব্যস্ততায়। জনমানবহীন রাস্তা, তার পাশেই কালো গোলাপে পরিপূর্ণ একটি বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রিজভী। হাতে দেখা তামাকের ধোঁয়া উঠছে শূন্যে। কারো মনে ঝড় তুলেও সে এখনো স্বাভাবিক। গম্ভীর রাগচটা স্বভাবের রিজভী। সে কি আর এত স্বভাবে ধরা দিবে? তারই বা কি করার? সারাদিনের ক্লান্তি দূর করার জন্য মায়া মাখা মুখটা তো দেখতেই হবে। নেতা সাহেব যে কিনা সবাইকে কন্ট্রোল করে, শেষমেশ একটা বাচ্চা মেয়ের মস্তিষ্ক কন্ট্রোল করছে, সেটা নেতা সাহেব মানতেই নারাজ। মুহূর্তেই ঘটে গেল আরেক কাণ্ড। রাগের বশে নিজের হাতে দেয়ালে সজোরে আঘাত করল রিজভী। হাত করিয়ে রক্ত পড়ছে। তার সেদিকে কোনো খেয়াল নেই। সে না মানা সেই বাচ্চা মেয়ের চিন্তাই বিভোর। রাতটা কাটলো এভাবেই। পরী ঘুম ভাঙল। তখন সকাল 6টা। অভিমানী পরী ঠিক করলো চুপি চুপি একবার রিজভী ভাইয়ের রুমে যাবে। যেইভাবে সেই কাজ চলল বাঘের গুহায়। রুমের সামনে গিয়ে পায়চারা করলো কিছুক্ষণ। যাবে নাকি যাবে না। তখন মাথায় এলো এত সকালে তো রিজভী ভাই উঠবে না। প্রথমে একবার উকি দিল, তারপর আস্তে আস্তে এগিয়ে গেল। কই, রুমে তো কেউ নেই। মন খারাপ করে বেরিয়ে যাওয়ার সময় কি মনে করে যেন বারান্দায় একবার উকি দিল। হ্যাঁ, ওই তো রিজভী ভাই। খুশিতে চকচক করলো পরীর চোখ। মুহূর্তেই খুশি গায়েব হয়ে ভয়ে রূপ নিল। ফোলারে ছোপ ছোপ রক্তের দাগ। ফুফিয়ে উঠল পরী। হঠাৎ ফুপানো শব্দে ঘুম ছুটে গেল রিজভীর। পরীকে এভাবে কাঁদতে দেখে মুহূর্তেই অস্থির হয়ে পড়ল রিজভী। তড়িঘড়ি করে উঠেই পরীর দুই গালে হাত রেখে বলে উঠল, কি হয়েছে পরি? কেউ কিছু বলেছে? পরী কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করলো, আপনার হাত। রিজভীর রাতের কথা খেয়াল আসতেই পরীকে কিছু একটা বলে বুঝিয়ে দিল। অবুঝ পরী নিঃশব্দে তাই মেনে নিল। পরী এতটুকু বুঝেছে এখন তার রিজভী তাকে বকবে না। তা একটু সাহস সঞ্চয় করে রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। রিজভী চোখ রাঙিয়ে বলল, বেশি পাকনামে আমি পছন্দ করি না পরি। যাকে ভালো লাগে তার সবকিছুই ভালো লাগে। এই যে এতদিন পরে পরী রিজভী ভাই তার নাম উচ্চারণ করলো, তাতেই পরীর মনে খুশির দমকা হাওয়া বয়ে গেল। আর যেন পরী ভয় ডরের ঊর্ধ্বে। জেদ ধরেই রিজভী ভাইয়ের হাতটা নিয়ে ব্যথানাশক লাগিয়ে দিল। হঠাৎই রিজভী পরীর হাত ছিটকে দূরে সরিয়ে দিল। বাজখাই গলায় বলল, যা বেরিয়ে যায় এক্ষুনি। পুনরায় নিজেই হাত ধরে টানতে টানতে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। পরীর কাছে তো এটা স্বাভাবিক, সেটা ভেবেই খুশি। রিজভী ভাইয়ের রুমে তো ঢুকেছে। দেই দেই করে নাচতে নাচতে চলল পরী। কারণ রিজভী ভাই তার হাত ধরেছে। প্রতিমধ্যে হয়ে গেল আরব বিপত্তি। বেখেয়ালি পরীর খেয়ালে ছিল না সে নিজের রুমে না, গোল গোল করে যে ঘুরপাক খাচ্ছে, সামনে যে কেউ এসে পড়লে ঘূর্ণি হয়ে যাবে। আর হলো তাই। পরীর দাদি কটমট করে বলল, ওরে বাবারে, কোমরটা গেল রে। কি ভাবছস সেরি, আমার কোমর ভাঙা দিয়া আমার জামাইরে দখল করবে? পরী প্রথমে ভেবেছিল ভুল করেছে, ক্ষমা চেয়ে নিবে। কিন্তু মতভঙ্গি পাল্টাতে খুব একটা সময় লাগে না। মুখ বেঁকিয়ে বলল, বেশ হয়েছে একদম। এখন আর পুরো শরীর নিয়ে আমার কথায় ঢুকতে পারবে না। তার মধ্যেই পরীর মা এসে দিল পরীর পিঠে ধাম করে এক কিল। তাতে আর কি চায় আসে পরীর। সে চলল নাচতে নাচতে। পরী অনেকক্ষণ যাবৎ ধরেই নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নিজেই নিজেকে বলল, ইস পরি, তুই কত অগোছালো। পরে মনে পড়ল রিজভী ভাইয়ের পেছনে যে পাশের বাড়ির মেয়েটা পড়ে থাকার, ও তো পরিপাটি থাকে। পরী ঠিক করলো এখন থেকে সেও পরিপাটি থাকবে।
স্বপ্নপুরুষকে নিয়ে জেলাসি, এটা তো মেয়েদের জন্মগত স্বভাব। কোমর ছড়ানো চুল, সেটা পরিপাটি করা কি আর পরীর কর্ম? চুল বাঁধতে চলল বড় জাজের কাছে। যে করেই হোক তাকে তো পরিপাটি থাকতেই হবে। যে পরীকে জোর করে চকলেটের লোভ দেখিয়ে চুল বেঁধে দিতে হয়, সে আজ নিজে থেকে চুল বাঁধতে চাইছে। অবাক হলেও কিছু বলল না পরীর চাচি। অতি যত্নে পরীর চুল বেঁধে দিল। পরীকে স্কুলের উদ্দেশ্যে বের হলো। পরেই মনে পড়ল মনকে সে আগেই আসতে বলেছিল, আর নিজেই কিনা এত দেরিতে বের হলো। স্কুলের প্রবেশপথেই হামলা করলো মন। পরী নিজের দোষ ঢাকতে বলে উঠল, কিরে, তোর বাসার লোক যে খেতে দেয় না, আমাকে তো আগে বলিসনি। শেষমেশ খাওয়ার জন্য খামচে আমার মাংস নিয়ে খেলি। আহাম্মক বনে গেল মন। এই মেয়ের সাথে রাগ করা যায়? নিজের মাথায় নিজেরই বাড়ি মারতে ইচ্ছে করলো। কাকে কি বলবে ও? এই মাথামোটা বান্ধবীকে নিয়েই তো থাকতে হবে ওর। বন্ধুদের সম্পর্ক বোধহয় এমনই হয়, ঝগড়া অভিমান সবই হবে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। প্রসঙ্গ পাল্টে পরি বলল, মুন, রিজভি ভাই আমার হাত ধরেছে। মুখে আশ্রে পড়ল লাজুক ভাব। ঠিক করে হেসে দিল মন, বলল, তারপর তারপর তোর ঘুম ভেঙে গেল নাকি? পরি হতাশ হলো আর ভাবলো কি বলবে সে তার রিজভি ভাই তার হাত ধরে ঘর থেকে বের করে দিয়েছে। তাহলে তো মন তাকে সারাদিনই পচাবে। না, বলা যাবে না। তার মধ্যেই শুনতে পেল আজ ছুটির পরে সহপাঠীরা সবাই মিলে ঘুরতে যাবে। আবার এক ভুল করতে যাচ্ছে পরি। কথা মতোই ছুটির সবাই একসাথে বের হলো। যোগ দিল মনের ভাই। দূর থেকে কেউ সবটাই খেয়াল করলো, জানলো না পরি। হঠাৎ সামনে একটা গাড়ি থামলো। দেখে তো পরির চোখ ছানা বড়া। রিজভি ভাই এখানে কেন? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। পরির কিছু বুঝে ওঠার আগে ছোট্ট একটা শব্দ শোনা গেল। ওঠ। মনের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। যতই বলুক রিজভি ভাইয়ের অপমানে পরির কিছু যায় আসে না, তবুও কোথাও একটা সুপ্ত অভিমান থেকে যায়। পরি মিনমিনিয়ে জবাব দিল, আমি যাব না। রিজভি ভাইয়ের কান পর্যন্ত কথাটা গেল কিনা বোঝা গেল না। আবার বলল, কথা কানে যায় নাই? প্রাণ বাঁচানো ফরজ। রিজভি ভাই আর যাই করুক, মেরে তো ফেলবে না। আর যদি একবার তেড়ামি করে রিজভি ভাইকে দিয়ে একদমই বিশ্বাস নেই, দেখা যাবে পরির উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাবে। এত সব চিন্তার সমাপ্তি ঘটল গাড়ির হর্নের শব্দে। পরি মনের দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসলো। রিজভি দাঁতে দাঁত চিবিয়ে বলল, সিট বেল্ট কি তোর বাপ লাগাই দিবে? কেঁপে উঠল পরি। বিরক্তিতে উচ্চারণ করলো রিজভি, এত কাপাকাপির কি আছে? সে তো এখন ধমক দেয়নি। পরি তাড়াহুড়া করে সিট বেল্ট বেঁধে ফেলল। গাড়ি চলল তার আপন গতিতে। কিছুক্ষণ পর পরি খেয়াল করলো গাড়ি তো বাড়ির দিকে যাচ্ছে না। তাহলে কি রিজভি ভাই তাকে নদীতে ফেলে দিতে নিয়ে যাচ্ছে? না, আর স্থির থাকা যাচ্ছে না। শুরু করলো নড়াচড়া। রিজভি শুধু তাকালো একবার, ব্যাস পরি স্থির। পরি কি করে, কোথায় যায়, সবকিছুই সবার আগে রিজভি ভাইয়ের কানে চলে আসে। স্কুলের খবরও তার ব্যতিক্রম না। মনের ভাই নামক মানুষটাকে রিজভির একদমই সহ্য হয় না। মনের স্কুল বাসা থেকে তো বেশি দূরে না, তাহলে নিতে কেন আসতে হবে? রিজভি কি আর কারো কথা শোনার মানুষ? নিজের মতো করে বানিয়ে নিয়েছে মনের ভাই পরীকে দেখতে আসে। মনকে নিতে আসাটা বাহানা মাত্র। তাই তো সবার কত গুরুত্বপূর্ণ কাজ আর একজনের ঘাড়ে চাপিয়ে আসতে হলো তাকে। আর তাছাড়া উস্কে দেওয়ার জন্য তো বন্ধুর রাহাত ছিলই। গাড়ি এসে থামলো একটা শপিং মলের সামনে। ভিতরে গিয়ে রিজভি থামলো বোরকা হাউস নামক একটা স্টলে। পরি শুধু হা করে দেখছে। এ তো বোরকা পরে না, তাহলে কি রিজভি ভাই নিজের জন্য বোরকা কিনবে? মুখ টিপে হাসলো পরি। পরির সাইজে বেশ কয়েকটা বোরকা কিনলো রিজভি, হিজাবও কিনলো। পরীকে চকলেট কিনে দিল। পরীকে কোনো ধমকও দিল না। পুনরায় গাড়ি এসে থামলো একটা ফুচকার দোকানের সামনে। রিজভি বলে উঠল, ফুচকা দিতে থাকেন, আমি না বলা পর্যন্ত বানাতেই থাকবেন। পরির দিকে তাকিয়ে বলল, তোর খুব ঘোরার শখ? ফুচকা স্টলের সামনেই তো থামছিলি, ব্যাস। তো তুই ফুচকা খেতে থাক, থামলে খবর আছে। পরি চোখ বড় বড় করে তাকালো। গরু জবের আগে যেমন খাতির করা হয়, পরির এখন নিজেকে তেমনই মনে হচ্ছে। পরি বুঝতে পারলো না এরকম ঠান্ডা মাথায় হুমকি কিভাবে দেয় রিজভি ভাই। রিজভি শান্ত গলায় বলল, মামা, ফুচকার ঝাল যেন বেশি হয়। পরির তো এবার কান্না পাচ্ছে। পরি কি জানতো না কি রিজভি ভাই এসে পড়বে? তাহলে তো পরি ঘুরতেই যেত না। এর মধ্যেই ফুচকা এসে পড়লো। পরি ভাবছে কি অভিনয় করা যায়। পেট ব্যথা বলবে নাকি ব্যথা? ব্যথা। রিজভি চোখ রাঙিয়ে তাকাতেই পরি খাওয়া শুরু করলো। অধিকৃত ঝালে কয়েকটা খাবার পরেই ঝালে পুরো মুখ লাল হয়ে গেল, চোখ টলমল করে উঠল। পরি অসহায় দৃষ্টিতে তাকালো। রিজভি যেন ভাবলেছেন। পরির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেই টনক নড়ল রিজভির। তাড়াহুড়ো করে পানি ধরলো সামনে। অভিমানী পরি ধরল না পানির গ্লাস, খাওয়াও থামালো না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু পরি হারার পাত্র না। পরির হাত ধরে থামিয়ে দিল রিজভি। জোর করে পানিও খাওয়ালো। তারপর আবার দাঁতে দাঁত চিবিয়ে বলল,
আশা করি মনে থাকবে। পরি বলতে চেয়েছিল আমি যাই করি না কেন আপনার কি, কিন্তু আর কোনো শাস্তি চাইলো না পরি, তাই শুধু মাথা নাড়ালো। পরির মাথার উপর দিয়ে গেল সব। তার রিজভি ভাইকে সে কবে বুঝতে পারবে, কোনোদিন বুঝতে পারবে নাকি সেটাও সন্দেহ। পরীকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল রিজভি। প্রতিমাতে দুজনেই ছিল চুপ। রিজভি যাওয়ার পথে মুখ বেঁকিয়ে পরি বাড়িতে ঢুকলো। সবার সাথে কিছুক্ষণ কথা বলে পরি রুমে গেল। রুমে গিয়ে দেখতে পেল খাটের উপর অনেকগুলো চকলেট। ব্যাস, কে রাখলো? কিচ্ছু ভাবলো না পরি। মনের আনন্দে খেতে লাগলো। কিছুক্ষণ আগে তার সাথে কি হয়েছিল সব যেন ভুলেই বসলো। পরি কিছুক্ষণ ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে দাদির রুমে চলল পরি। দাদি তো রুমে নেই। পরির কাছে পুরো বাড়ি খুব নিস্তব্ধ মনে হচ্ছিল। কোথাও কোনো আওয়াজ নেই। ড্রয়িং রুমে কেউ নেই। অবাক লাগলো পরির। পরির মা চাচির হাতে হাত কাজ করে দেয় কাজল নামের একটি মেয়ে। ওদের বাড়িতেই থাকে। পরি শুধু তাকেই পেল। সবার কাছে জিজ্ঞেস করতেই কাজল বলল, আপামনি, বড় ভাইজান নাকি অ্যাক্সিডেন্ট করছে, সবাই এখন হসপিটালে গেছে। পরি যেন স্তব্ধ। কই, কিছুক্ষণ আগে তো সব ঠিকই ছিল। না না, এটা হয়তো স্বপ্ন। পরির ধ্যান ভাঙতেই দিক দিশা ভুলে ছুটল হসপিটালের পথে। খুব একটা দূরত্ব না থাকায় যেতে সমস্যা হলো না। কেবিন খুঁজতে সময় লাগলো একটু। অতঃপর গিয়ে দেখলো ছড়িয়ে ছিটিয়ে সবাই বসে আছে। কেবিনে উঁকি দিয়ে দেখতে পেল রিজভি ভাইয়ের পায়ে ব্যান্ডেজ করা। ওই তো পরি রিজভি ভাই, কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। পাশে বসে আছে বন্ধু রাহাত। টলমল করে উঠল পরির চোখ। দাদির পাশে গিয়ে বসে পড়ল। আজ আর ঝগড়া করলো না পরির দাদি। আদরের বড় নাতির এই হাল দেখে ভেঙে পড়েছেন। পরীকে বাড়িতে রেখে যাওয়ার পরপরই কলেজ জানতে পারে বিরোধী দল হঠাৎ হামলা করেছে। তাদের একজনকে বেদম মেরে চলে গেছে। রাগ কন্ট্রোল করতে না পেরে গাড়িতেই ঘুষি মারে। এটা রিজভি ভাইয়ের একটা বদ হ্যাবিট। অতিরিক্ত রেগে গেলে এটাই করে সে। আজও তার ব্যতিক্রম হয়নি। তাড়াতাড়ি যেতে গাড়ি রেখে বাইক নেয় রিজভি। তাড়াহুড়ায় চালাতে গিয়ে হয় এই অ্যাক্সিডেন্ট। বর্তমান রিজভি অসুস্থ। তা রাহাতকে কে বুঝাবে? সে তো রিজ ভাইকে খোঁচানোতে ব্যস্ত। একবার চিমটি দিচ্ছে তো আরেকবার রিজভির কপালের হাত সরিয়ে দিচ্ছে। বিরক্তিতে চৌচরণ করে রিজভি। দুইটা মাথা মোটাই তার কপালে জুটতে হলো। রাহাত উৎসুস করছিল তার বন্ধুকে কিছু বলার জন্য। রিজভি বিরক্তি নিয়ে তাকালেও তার কিছু যায় আসে না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, বন্ধু, অকেজো হইতাছস, তাও মাইনা নিছিলাম। তারপর আবার আফসোসের সুরে বলল, আবার পঙ্গু হইলে না না না, আর মানতে পারবো না, তোর দ্বারা তো কিচ্ছুই হবে না। বলেই মাথায় হাত রাখলো। কপাল কুচকে ফেললো রিজভি। বাঁকা হেসে বলল, বেশি বার বেরো না বৎস, মনের ভাইয়ের নাম্বার কিন্তু আমার কাছে আছে। ব্যাস হয়ে গেল। রাহাত কাঁদো কাঁদো ফ্রেস নিয়ে বলল, দূর বড় ভাই, কি যে বলেন না। বনুর জন্ম হয়েছে শুধু আপনার জন্যই। আপনি অকেজো, পঙ্গু যাই হন না কেন, বনু তো আপনারই। বলেই কেবলা মার্কে একটা হাসি দিয়ে মাথা চুলকালো। রিজভির চোখ গেল বাইরের দিকে। কপাল কুচকে ফেললো আবার। এই মেয়ে এত মাথা মোটা কেন? রাগী তো সে। তাকে দেখতে না এসে ডাগর ডাগর চোখে সবার কর্মকাণ্ড দেখছে। পরি অনেকক্ষণ যাবৎ ভাবছিল যাবে কি যাবে না। তারপর ভেবে নিল কেউ ভেতরে গেলে তার সাথেই যাবে। কিন্তু যখন দেখলো এখন কেউ যাচ্ছে না, নিজেই পা বাড়ালো কেবিনের উদ্দেশ্যে। পরি ভেতরে যেতেই রিজভিকে চোখ মেরে রাহাত বের হয়ে গেল। রিজভি এমন একটা ভাব নিল যেন সে জানেই না পরি এখানে এসেছে। বিরক্তি ভাব নিয়ে বলল, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে এসেছিস? কেঁপে উঠল পরি। তারপর শুনতে পেল, মাথায় হাত বুলিয়ে দে, ব্যথা পেলে খবর আছে। বেকুব বনে গেল পরি। বিড়বিড় করে বলল, করলার বংশধর থ্রেড ছাড়া আর কিছুই পারে না। পরক্ষণেই জিভ কাটলো। সে নিজেও তো ওই বংশের মেয়ে। আয়না থাকলে নিজেকে একবার দেখে নিত পরি। সে তো ভালো হলো কিভাবে? পরি রিজভি ভাইয়ের পাশে গিয়ে বসলো। লম্বা পেশিবহুল রিজভি বসে মাথায় হাত বোলাতে বেগ পেতে হচ্ছে পরির। পরি রিজভি ভাই বোধহয় বুঝতে পারলো, তাই তো বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লো। পরি এবার ভালোভাবেই মাথায় হাত বোলাতে পারছে। স্বপ্নপুরুষের কাছাকাছি থাকতে পেরে খুশি উপচে পড়ছে পরির। হাসি মুখ থেকে সরছে না। অল্পতেই কান্না করা, অল্পতেই খুশি। এটাই রিজভি ভাইয়ের বোকা পরি। কিছুক্ষণ আগে কি হলো তার কোনো চিন্তা নেই। তার মুড বদলাতেও সময় লাগে না। পরির দাদির পদচারণ ঘটল কেবিনে। মুখ বেঁকালো পরি। পরির দাদি তড়িঘড়ি করে বলল, সেরি, তুই জীবনের প্রথম অকাজ না কইরা একটা কাজের কাজ করতাছস। এ পর্যন্ত তাও ঠিক ছিল। পরক্ষণেই আবার বলল, ভাই বোনের সম্পর্ক এমনই যেন থাকে, দোয়া করি। পরির মনে উথাল ঝড় বয়ে গেল। মাথায় ভর করলো নতুন ভাবনা। তবে কি পরি বেশি ভেবেছিল? তবে কি রিজভি ভাই পরীকে বোন ভেবেই এত শাসন করে?
রিজভি ভাই কি তবে পরীর অনুভূতিগুলোকেও কিশোরী বয়সের ভুল ভেবে উড়িয়ে দিবে? না, আর ভাবতে পারল না পরী। কটমট চোখে দাদির দিকে তাকালো শুধু, যার অর্থ পরে দেখে নিব বুড়ি। পরীর হাত থেমে গেছিল তখনই। রিজভির ঘুমে সবে চোখটা লেগেছিল। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় পরীকে চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করলো রিজভির। ইচ্ছেটাকে দমিয়ে চোখ রাঙিয়ে তাকালো। বেশ, পরীর হাত আবার চলতে শুরু করলো। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। রিজভি এখন অনেকটাই সুস্থ। তবে এই কয়েকদিনে রিজভির ধমক খেয়েও বেশিরভাগ সময় রিজভির আশেপাশেই ছিল পরী। পরী বুঝতে পারে না পাষাণ পুরুষকে তার এত কেন ভালো লাগে। দিন যাচ্ছে, ভালো লাগাও বাড়ছে। কিশোরী অনুভূতি তবে কি পূর্ণতা পাবে, নাকি চূর্ণ বিচূর্ণ হবে প্রথম প্রেমের অনুভূতি, প্রথম ভালো লাগা? একটু সুস্থ হতে না যেতেই রিজভি তৈরি হচ্ছে ক্লাবের উদ্দেশ্যে। ঘাটতারা রিজভি কারো বারণই শুনল না। ব্রেকফাস্ট করতে যাওয়ার পথে কারো কথায় পা আটকে গেল রিজভির। সে কেউ নয়, উড়নচুনটি পরী। সে তো আপন মনে মনে বকবক করতে ব্যস্ত। পরী দাদির কাছে শুনেছে যে রিজভি ভাই সভায় যাচ্ছে। পরীকে দেখেই পরীর দাদি মুখ বেঁকিয়ে বলেছিল, দেখ সেরি দেখ, তুই যদি এমন অসুস্থ থাকতি তাইলে 1 মাস তো ঘরের পইরা থাকতে। সুস্থ হইলেও স্কুলে না যাওয়ার লেগা বলতি তুই অসুস্থ। আর আমার দাদু ভাইরে দেখ, একটু সুস্থ হইতেই কাজে গেল গা। বাহ বাহ দিল আদরের নাতিকে। দাদির প্রত্যেকটা কথাই মুখ বেঁকিয়ে ভেঙিয়েছিল পরী। এতেই ছাড়লো না, কোমরে হাত রেখে বলল, তোমার নাতি কোন মহাভারত অশুদ্ধ করতে যাচ্ছে বুড়ি? তারপর আবার নাক ছিটকে বলল, যাচ্ছে তো অকাজ করতে। রাজনীতির উপর একরাশ ঘৃণা পরীর। কেন রাজনীতির উপর এত ঘৃণা পরীর? শুধু নিজেকে এই বলে সান্ত্বনা দেয় রিজভি ভাই একদিন সব ছেড়ে দিবে। পুরনো কোনো কথা মনে পড়তে পরীর মুখের রং পাল্টে গেল। ভয় পেতে দেখা গেল পরীর দাদিকে। কিছু বলতে চাইলো সে, শোনার অপেক্ষা না করে শব্দ করে পা ফেলে চলে গেল পরী। অতীতে এমন কি হয়েছিল? রুমে গিয়ে পরীর শাওন নিয়ে মাথা ঠান্ডা করে নেয়। সব অভিমান গিয়ে ভিড় করে রিজভি ভাইয়ের উপর। পরীর চেহারায় ক্ষোভ আশ্রে পড়ে। মুখ ফুলিয়ে আপন মনে বলতে থাকে, পঙ্গু হয়েও স্বাদ মেটেনি, আবার যাচ্ছে মারামারি করতে। করলার বংশধর তো বটেই, তার সাথে শয়তানেরও বংশধর। বর্তমান কথাগুলো কানে আসতেই পা থেমে যায় রিজভির। চোয়াল শক্ত হয়ে যায় রিজভির। শক্ত কিছু কথা শোনানোর উদ্দেশ্যে রুমে ঢুকতে নেয় রিজভি। পরীকে এই অবস্থায় দেখেই মাথায় এলোমেলো হয়ে যায় রিজভির। বিধ্বস্ত দেখাচ্ছে পরীকে। তবে কি রিজভির ভয় সত্যি হতে যাচ্ছে? খাবার না খেয়ে বেরিয়ে পড়ল রিজভি। খুব বেশি দিন বাকি নেই পরীর এসএসসি পরীক্ষার। পড়ার চাপ বেড়েছে খুব। এই মেয়ের তো কোনো বালাই নেই। পরীর জ্বালায় শিক্ষক অতিষ্ঠ। পড়াতে এলেই পরীর পেট ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আজকে না কালকে করতে করতে পরীক্ষা এখন সামনে। বসার ঘরে এটা নিয়ে আলোচনা করছিল পরীর বাবা আর বড় চাচা। পরীর চাচা পরীর বাবার উদ্দেশ্যে বলল, রিজভির পড়ালেখার কথা তো তোর অজানা নয়, কিন্তু সে আমার মতো ওর পছন্দকে প্রাধান্য দিয়ে রাজনীতির পথ বেছে নিয়েছে। আমি চাই এখন থেকে রিজভি পরিমাকে পড়াবে। সিঁড়ি দিয়ে নামতে নিচ্ছিল পরী। চাচার কথা কানে আসতে আপনা আপনি মুখ হা হয়ে গেল। শেষমেশ রিজভি ভাইয়ের কাছে পড়তে হবে পরীকে, তাই তো বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। পরী নিচে আসতেই পরীর দাদি বলল, এই সেরি, আমার দাদু ভাইরে নাস্তা নাবুদ কইরা ছাড়বো। ওরে কে পড়াইব? কোনো মতো পাশ করুক, ভালো পোলা দেখা বিয়া দিয়া দিস। পরী আজ আর তেতে উঠল না। আশার আলো দেখতে পেল না। রিজভি ভাইয়ের তো কত কাজ, পরীর ভাষায় অকাজ আর কি। তাহলে পরীকে কখন পড়াবে? পরী তার দাদির গলায় জড়িয়ে ধরল, মুচকি হেসে বলল, ইস, তোমার জামাই বুঝি আমার জন্য তোমাকে পাত্তা দেয় না? কোনো সমস্যা নাই, এখন তো আমি একটু ব্যস্ত। আমার পরীক্ষার পরে তোমাকে আর একটা বিয়ে দিয়ে দিব। পরীর দাদি তেতে উঠে বলল, তবে রে হতসারে। হাসির শব্দে মুখরিত হলো বসার ঘর। দাদি নাতনির খুনসুটিতে মেতে উঠল খানবাড়ি। রিজভি ক্লাবে এসেছে বেশ কিছুক্ষণ হলো। রাহাত এসেছে প্রতিমধ্যে থেকে। আরামরা ভেঙে রাহাত বলল, তোর তো দিনেই চলে না বনু ছাড়া। জীবন চলা তো অসম্ভব। এক কাজ কর, এসব ছেড়ে দে। গভীর চিন্তায় মগ্ন দেখা গেল রিজভিকে। কোনো ভয়ঙ্কর অতীত যেন বর্তমানে হানা দিতে চলেছে। এমন যে ঠেকলো বোধহয়। সিরিয়াস মোমেন্ট, তাও কেউ খোঁচানোর তালে থাকতে পারে? বন্ধু রাহাতকে না দেখলে বোঝা যেত না হয়তো। কিছু বলতে চেয়েও বলতে পারছে না রাহাত। মনে হচ্ছে পরিস্থিতি বেশি জটিল। স্কুলের জন্য তৈরি হয়ে বের হলো পরী। প্রতিমধ্যে পেয়ে গেল মনকে। ঠিক করে হেসে দিয়ে পরী বলল, রং লেগেছে আজকাল মনের শহরে। আবারও হতাশ হলো মন। সে তো একটুখানি ঠোঁট রাঙিয়েছে শুধু। দিনটা কাটলো ভালোই। রাতেই পরীর আসার আলোটুকু নিভিয়ে দিয়ে পরীর মা বলল,
কালকে থেকে জগিং এর পর রিজভি ভাই পড়াবে। ধাম করে ফ্লোরে বসে পড়ল পরি। তবে বুঝি এবার আর নিস্তার নেই পরীর। আজ খুশির ধুম পড়েছে খানবাড়িতে। এত বছর পর খানবাড়ির মেয়ে বাড়িতে আসবে। গম্ভীর মুখশ্রী দেখা গেল শুধু পরীর বাবা চাচার। উরপুর গ্রামে খানবাড়ির নাম পূর্বদিন থেকেই বিখ্যাত। হাসি খুশির ধুম পড়ে থাকতো সবসময়। দুই ছেলে এক মেয়ে নিয়ে ভালোই দিন কাটছিল পরীর দাদা দাদির। মাঝপথে ঘটল বিপত্তি। কিশোরী বয়স ছিল পরীর ফুপির। বাড়ন্ত বয়সে ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে ফেলে। পরীর দাদাজান ছিল রাজনীতিবিদ, কঠোর ব্যক্তিত্বের অধিকারী। আবেগের বশে ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে যায় পরীর ফুফি। ভাবেনি যে বাবা চোখের মনে ছিল সে তার কি অবস্থা হবে। পরীর ফুফির নাম ছিল পূর্ণিমা। কঠোর ব্যক্তিত্বের খান সাহেবের সফট কর্নার ছিল তার মেয়ে পূর্ণ। বিরোধী দলের ষড়যন্ত্রের হাতির হয়েছিল পূর্ণ। একদিকে মেয়ে হারানোর যন্ত্রণা, অন্যদিকে গ্রামের লোকের ছিছি সহ্য করতে না পেরে প্যারালাইজড হয়ে যায় পরীর দাদাজান। দুদিন পর পরীর ফুফিকে ছুঁড়ে ফেলে তার ভালোবাসার মানুষ। পরিবার আর গ্রামের মানুষের কথা ভেবে আত্মহত্যা করতে গিয়েছিল পরীর ফুফি। এক রাতের মধ্যেই কোনোভাবে বাঁচিয়ে ভিনদেশে বিয়ে দেওয়া হয় তাকে। আর স্বাভাবিক হতে পারে না খান পরিবার। কোথাও একটা চাপা কষ্ট থেকেই যায়। এত বছর পরেও বোনের কারণে বাবার এই হাল মেনে নিতে পারেনি পরীর বাবা চাচা। বর্তমানে লন্ডন থাকে পরীর ফুফি। এক ছেলে এক মেয়ে নিয়ে তার সংসার। ছেলে ঈশানার মেয়ে পুরবীর জেদের কাছে হার মেনেই এত বছর পরে ফিরতে হচ্ছে তাকে। কিছুক্ষণ হয়েছে এসেছে পরীর ফুফি। বাবার পায়ের কাছে বসে অঝরে কাঁদছে তার মেয়ে। কিন্তু কথাই আছে, সময় ফুরালে সাধন হয় না। আজ পরীর দাদাজান নির্বাক। মেয়েকে বুকে টেনে নিতে পারছে না বাবা। পরীর ফুফির কান্নায় চোখ বিয়ে জল পড়ছে পরীর মা চাচির। পরীর মনে আজ ভিড় করেছে সব বিষণ্ণতা। এর মাঝে ঈশান এসে বসে পড়ল পরীর পাশে। তখনই প্রবেশ করলো রিচিপ। ঠাই দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। পরক্ষণেই দাঁতে দাঁত চিপিয়ে পরীর উদ্দেশ্যে বলল, পড়তে আয়। বেকুব বনে গেল পরী। তাহলে তার আশার আলো সত্যি নিভে গেল। পুতুলের ন্যায় পরী চলল তার রিজভি ভাইয়ের পিছু পিছু। রিজভি রুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। পরীও বাধ্য মেয়ের মতো বসে রইল চুপটি করে। রিজভি ফ্রেশ হয়ে বের হয়েছে অনেকক্ষণ, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না এখানে সে ব্যতীত অন্য একজন উপস্থিত। পরীর আর বসে থাকতে ভাল লাগছে না। মাগের গুয়ায় উঠে দাঁড়ালেও ধমক খেতে হবে। এর মধ্যে রিজভি বাজখাই গলায় বলল, এখানে কি আমার চেহারা দেখতে এসেছিস? যা কফি নিয়ে আয়। উজ্জ্বল হয়ে উঠল পরীর মুখ। বদবুদ্ধিরা হানা দিতে শুরু করলো মাথায়। পরিণাম কি হবে সেটা ভাবল না পরী। এবার পরী করল্লার বংশধর কে? মিষ্টির বংশধর বানিয়ে দিবে। পরী মায়ের থেকে কফি নিয়ে ইচ্ছে মতো মধু মেশালো। তাতেও কম মনে হয়েছে পরীর। খুঁজতে শুরু করলো চিনি। তাড়াহড়ায় চিনি লবণের পার্থক্য বুঝলো না। কতগুলো লবণ মেশালো। হ্যাঁ, এবার ঠিক বিজয়ের হাসি হাসলো পরী। বিপত্তি ঘটালো ঈশান। পরীর হাত থেকে কফির কাপ ছিনিয়ে নিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে মুখে দিল ঈশান। মাথায় হাত দিল পরী। বেচারা ঈশানের হয়েছে বেহাল অবস্থা। না পারছে গিলতে, না পারছে ফেলতে। ঈশান মরল না ভাসলো তাতে পরীর ধ্যান নেই। পরী রেগে হাপসাপ করছে। রিজভি ভাইয়ের কফি নিয়েছে তাই। পুনরায় কফি আনতে কিচেনে ঢুকলো। কফি নিয়ে পা বাড়াতেই চোখ পড়ল। পুরোপুরি রিজভি ভাইয়ের হাত ধরে টানাটানি করে নিচে নামাচ্ছে। আচমকা পরীর হাত থেকে পড়ে গেল কফির গ্লাস। রিজভি এক ঝটকায় সরিয়ে দিল পুরবীর হাত। ব্যস্ত পায়ে পা বাড়ালো পরীর কাছে। বিপত্তি ঘটালো ঈশান। আগেই পরীর কাছে ছুটে গিয়েছে সে। ব্যস্ত গলায় বারবার পরীকে জিজ্ঞেস করলো। জল শক্ত হয়ে এলো রিজভির। পরীর হাত ধরে পুড়ে গেছে নাকি দেখতে চাইল ঈশান। রিজভি ভাইয়ের ধৈর্যের বাঁধ ভাঙার জন্য এতটুকুরই অপেক্ষা ছিল। মুহূর্তেই হাওয়ার বেগে এসে পরীর হাত ধরে উপরে চলে গেল। কে কি ভাবলো তা নিয়ে রিজভির কোনোদিনও কিছু যায় আসেনি। বাড়ির সবার কাছে রিজভির এই রাগচটা স্বভাব স্বাভাবিক। শুধু সন্দেহজনক দৃষ্টিতে দেখলো পরীর ফুপি। ঈশানের মুখে রাগের ছাপ ফুটে উঠল স্পষ্ট। রুমে যাওয়ার পথে মোবাইল বেজে উঠল রিজভির। কানে দিতেই শুনতে পেল, নেতা সাহেব, মালার গাড়িটা পুলিশে না দিলেও পারতেন। সাবধানে আসা যাওয়া করতে কয়ে গাড়ির সবাই রে। কেটে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো রিজভি। এমনিতেই ঝামেলার শেষ নেই। তার মধ্যে জুটল ঈশান নামের নতুন ঝামেলা। ছেলেটাকে একদমই সুবিধার লাগে না রিজভির। পরীকে হুকুমের সুরে বলল, যা স্কুলের জন্য রেডি হয়ে আয়। 5 মিনিট টাইম দিলাম, কুইক। পরীর মাথার উপর দিয়ে গেল। আজ বাড়িতে ফুফি আসলো আর সে স্কুলে যাবে। ধুর, তাড়াতাড়ি করে রেডি হয়ে আসলো পরী। বাড়ির সবাই জিজ্ঞেস করাতে রিজভি বলল, সামনে পরীক্ষা, এখন মিস দেওয়া যাবে না। রিজভি বাইকে বসে স্টার্ট দিয়ে পরীকে বলল। ওঠ। পরী অবাকের সুরে বলল, আমি। বিরক্তিতে কপাল কুঁচকে তাকালো রিজভি। আজ পরী পরিচিত হলো এক নতুন অনুভূতির সাথে। স্কুল ছুটির পরে পরী আর মন একসাথে বের হলো। দেখা মিলল রাহাতের সাথে। পরীকে ভালো মন্দ জিজ্ঞেস করে। মনকে খোঁচানোর উদ্দেশ্যে বলল, এই মেয়ে এত কথা বলো কেন?
ছোট ছোটর মতো থাকো। নাক ফুলিয়ে এমন জবাব দিল। বেকুব বনে গেল রাহাত। কপাল কুচকে বলল, আবার হাঁসের মতো পেক পেক করছো। তেলে বেগুনে জ্বলে উঠে মন বলল, আমি হাঁস হলে আপনি হাতি। ফিক করে হেসে দিল পরি। প্রতিমধ্যেই ভিড় দেখা গেল পাড়ার মোড়ে। একটু ভিড় সরতেই থমকে গেল পরি। রিজভি ভাই কাকে যেন বেদম মার মারছে। পরির মুখে ছেয়ে গেল আতঙ্ক। স্পষ্ট সুরে উচ্চারণ করলো, রিজবি ভাই। পরির রিজভি ভাই কি তাহলে এতটাই নিষ্ঠুর? কাউকে মারতে তার কলিজা কাঁপে না? এ নিষ্ঠুর মানব আদৌ কি কোনোদিন বুঝবে পরিকে? পরির মনে উথাল ঝড়। নিষ্ঠুর মানবের কোনো ধ্যানই নেই। পরি এক পা করে পিছাচ্ছিল। থামিয়ে দিল রাহাত। হাতের স্টিক ফেলে দিয়েছে রিজভি ভাই। কেউ একজন পেছন থেকে ভাঙা কণ্ঠে বলল, এই পোলাটাই গত রাতের ঝড়ের রাইতে আমার মায়েরারে মাইরা ফেলাইছে। বলেই কান্নায় ভেঙে পড়ল লোকটা। লোকটাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না রিজভি। তবে কথা দিল, এখন থেকে নির্যাতিত হয়ে আর কোনো বাবা মায়ের কোল খালি হবে না। উরপুর গ্রামে হবে না কোনো দুর্নীতি। খুব মনোযোগ সহকারে রিজভি ভাইয়ের প্রতিটা কথা শ্রবণ করছে পরি। পরির এতদিন যাবৎ পুষে রাখা ভুল ভাঙল কিনা বোঝা গেল না। রিজভি এতক্ষণ যাবৎ যে ছেলেটাকে মেরেছে তার বাবা ড্রাগ ব্যবসায়ী। ছেলেটাও যুক্ত অবশ্য। কিছুক্ষণ আগেই একটা মেয়ের ওড়না ধরে টান দিয়েছে ছেলেটা। রিজভির চোখে পড়ায় আজও এই অবস্থা। পরি বাসায় গিয়ে কারোর সাথে কোনো কথা বলল না। কিছুক্ষণ পর পরির মা এসে পরীকে খাবার খাইয়ে দিল। উদাসীন দেখে অসুস্থ কিনা জিজ্ঞাসা করতেও ভুলেনি পরির মা। সারা বিকাল আর রুম থেকে বের হতে ইচ্ছা করলো না পরির। সন্ধ্যার দিকে বের হতেই ঈশানের ধাক্কা খেলো পরি। রিজভি তখনই নিজের রুমে যাচ্ছিল। রিজভি ভাইয়ের চোখের দিকে তাকিয়ে আটকে উঠল পরি। ঈশান পরির রুমের সামনে কি করছিল? রিজভির দিকে তাকিয়ে বাঁকা হাসলো ঈশান। এ যেন পাতাল ঘরে কোনো সংঘর্ষতা। যে যার কাজে চলে গেল। রাতের খাবার খেয়ে ঘুমানোর উদ্দেশ্যে রুমে যাচ্ছিল পরি। স্টোর রুমের সামনে আসতেই কে যেন ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিল পরিকে। তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল পরি। কে আছে এসবের পেছনে? অন্ধকারে ভয় পায় পরি। ঘুটঘুটে অন্ধকার স্টোর রুমে মেঝে আঁকড়ে বসে আছে পরি। এখন স্তব্ধ। ভুলেই গেছে বাড়ির ভেতরেই স্টোর রুম। পরির অবুঝ মন বলছে সে আবার কোনো ভুল করেছে, তাই তার রিজভি ভাই শাস্তি দিচ্ছে। তবে কি সত্যিই তাই? কোনো মানব ছায়া এগোচ্ছে পরির দিকে। ভয়ে কুকড়ে গেল পরি। স্পষ্ট হতেই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল পরি। পরি চেঁচিয়ে উঠে বলল, ঈশান ভাই আপনি? ভয়ঙ্করভাবে হাসলো ঈশান। পরি কিছুই বুঝলো না কি হতে যাচ্ছে তার সাথে। ঈশানকে এগোতে দেখে চেঁচানো শুরু করলো পরি। এটাই বোধহয় চাইছিল ঈশান। এক হাত দিয়ে পরি জামার হাতার একাংশ ছিঁড়ে দিল ঈশান। হিংস্র রূপ ধারণ করলো পরি। দুহাত দিয়ে যতটা সম্ভব আঘাত করলো ঈশানকে। স্টোর রুমের দরজা খুলে গেল। আপনজনদের দেখেই কান্নারত অবস্থায় ঝাঁপিয়ে পড়ল পরি। প্রত্যেকেই অবাক। পরির বড় চাচা এগিয়ে গিয়ে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় মারল ঈশানকে। পরি কান্নারত অবস্থায় ফুঁপাচ্ছে। কিছুই বের হচ্ছে না গলা দিয়ে। চাঁদের গায়ে তবে কি লেগে গেল কলঙ্ক? বসলো বিচার সভা। তার মধ্যে পরির ফুফি বলে বসলো পরীকে বাড়ির বউ করে নিয়ে যেতে চায়। কি থেকে কি হয়ে গেল বোঝা গেল না। পরি আজ যেন জীবন্ত পুতুল। ঠিক করা হলে এইসব বিয়ে হবে পরির। পরীক্ষার পরে অনুষ্ঠান হবে। এসব কিছুতে যার সব থেকে বেশি অস্বাভাবিক থাকার কথা ছিল সেই বেশি স্বাভাবিক। এটা যেন ঝড়ের পূর্বাভাস। কোনো এক দমকা হাওয়ায় এলোমেলো করে দিল পরির সাজানো গোছানো পুতুল ঘর। কোন দিকে মন নিবে পরির জীবন? সেদিনের পরে কেটে গেল 2-1 দিন। লক্ষণীয় পরিবর্তন শুধু পরির। সেই ঝড়ো হাওয়ায় মিলিয়ে গেছে পরির চঞ্চল স্বভাব। অবুঝ বোকাশোকা পরি থেকে রূপ নিয়েছে তেজি পরি। যার পুতুলের ন্যায় আক্ষি পল্লবের তাকালে একরাশ মায়া আশ্রে পড়ত। এখন তার নেই সেই নেত্রের ধারালো চাহনি কারো হৃদয় ছিদ্র করতে সক্ষম। সেই ঝড় এখনো কাটিয়ে উঠতে পারেনি খানপাড়ির প্রত্যেকটা মানুষ। আকাশের দিকে ভাবলেশীন তাকিয়ে আছে পরি। মাথায় ঘুরছে রিজভি ভাইয়ের বলা প্রতিটা কথা। সেদিন বিচার সবার পরে পুরোপুরি ভেঙে পড়েছিল পরি। কারো বুঝ মানছিল না। ক্ষণে ক্ষণে ফুফিয়ে উঠছিল। মাথায় হাত রেখেছিল সেদিন রিজভি ভাই। গম্ভীর কণ্ঠে বলেছিল, দুর্বলতার সুযোগ সবাই নেয় চন্দ্রপুরী। নিজের ব্যক্তিত্ব কে করতে হবে অগ্নির মতো যেন পুড়ে যাওয়ার ভয়ে কেউ ছোঁয়ার সাহস না পায়। সাদে উঠছিল রিজভি। পাশ কাটিয়ে হুড়মুড়িয়ে উঠে পড়ল ঈশান। পরির পাশ ঘেঁষে দাঁড়াতে চাইল ঈশান। না তাকিয়ে পাশ কাটিয়ে নিজের উদ্দেশ্যে চলে গেল পরি। ঈশানের কলার ধরল রিজভি। চাউনি বরাবরের মতোই গম্ভীর। বাঁকা হেসে বলল, বামুন হয়ে চাঁদের দিকে হাত তাকালেও চোখ রাখিনি আমি। এই হাতও থাকবে না বেশি দিন। ঠান্ডা মাথায় গা কাঁপানো হুমকি দেওয়া রিজভি ভাইয়ের বরাবরের অভ্যাস। পরির ভাষায় বদভ্যাস। কলার ছাড়িয়ে নিচে চলে এলো ঈশান। এসেই বলল, আজ পরীকে নিয়ে সে নাকি ঘুরতে যাবে। পরির দাদির নাক ছিটকে পরির ফুফির উদ্দেশ্যে বলল, কেমন পোলা জন্ম দিলি পূর্ণিমা। একে তো আমার নাতনির জীবনটা শেষ কইরা দিল, এখন আবার বেলাজের মতো আইসা কয় ঘুরতে যাইব। হাসতে দেখা গেল পরির ফুফিকে।
পরিদের বাসার কাজের মেয়েটা মেনমিনিয়ে পরির মাকে বলল। দেখছেন বড় মা যেমন পোলা তেমা। সিঁড়ি দিয়ে নামতে নামতে রিজভি বলল। যেতে দাও ডার্লিং, কোনো প্রবলেম হবে না, আমি আছি তো। বলে বাসা থেকে বেরিয়ে গেল রিজভি। পরি রিজভি ভাইয়ের দেয়া একটা বোরকার হিজাব পরে নিল। সর্বক্ষণের হাস্যোজ্জ্বল মুখখানায় হাসির লেশমাটো নেই। ঈশান বের হলো পরীকে নিয়ে। অনেকটাই দূরত্ব নিয়ে হাঁটছে পরি। হঠাৎ করে উদয় হলো মন। কেবল মার্কা হাসি দিয়ে বলল, কাবাব মে হাড্ডি হতে চলে এসেছি। পরির হাত ধরে হাঁটা শুরু করলো, তা আবার ওদের মাঝখানে। সামনে ফুচকার দোকান দেখতেই থেমে পড়লো মন। বায়না করলো ফুচকা খাবে। কিছুক্ষণ যাবৎ ফুচকা খাচ্ছে মন, শেষ করার নামই নেই। ফুচকার পালার শেষে ঈশানের হাত টেনে আইসক্রিমের দোকানে থামলো মন। বেচারা ঈশানের অবস্থা এরকমই কেন হয়? না পারছে কিছু বলতে, না পারছে সইতে। এরপর মন বায়না করলো শপিংয়ে যাবে। ইচ্ছা মতো শপিং করলো কতক্ষণ যাবৎ। সব বেগ ধরিয়ে ঈশানের হাতে। বাড়ি ফেরার পালা এবার। শপিং মলের বাইরে বের হয়ে মন মাথায় হাত দিয়ে বলল, আমার জুতাটা তো আনতে মনে নেই। ভাইয়া আপনি হাঁটতে থাকেন, আমরা একটু আসছি। বলে পরির হাত ধরে চলে গেল। হাত মুষ্টিবদ্ধ করে ফেললো ঈশান। চোখ মুখের অবস্থার কথা বাদই দিলাম, ঈশানের কাটা গায়ে নুনের ছিটা না দিলেই নয়। হঠাৎ ডান দিকে চোখ যেতে ঈশান দেখলো একটা ট্রাক তার দিকেই আসছে। চোখ বুজে ফেললো ঈশান। প্রাণ ভোমরা বুঝি বেরিয়ে গেল। না কেউ তাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিয়েছে। বেজে উঠল মোবাইল। তড়িঘড়ি করে কানে দিতেই শুনতে পেল, হ্যাপি মৃত্যু জার্নি, সেকেন্ড চান্স, ভুল সূত্রে নেই। মৃত্যুর বুক থেকে বেঁচে ফিরেছে ঈশান। বেঁচে ফিরেছি বললে ভুল হবে। যে মারতে চেয়েছে সেই বাঁচিয়েছে। হয়তো এত সহজ মৃত্যু নয়। দূরে ছিটকে পড়াতে সামান্য আঘাত পেয়েছে ঈশান। ফিরেও তাকায়নি রিজভি ভাইয়ের চন্দ্রপরি। মুন্নার পরি নিজেদের মতো বাসার উদ্দেশ্যে চলল। তবে কি ওরা আগে থেকেই সব জানতো নাকি না? আগুনের ধোঁয়ায় টনক নড়ল সবার। কোন পরীকে দেখছে সবাই? ভয়ের লেশমাত্র নেই তার মধ্যে। রক্তিম মুখশ্রী, কাউকে পরোয়া করে না সে। ঈশানের কিনে দেওয়ার সব কিছু সময়ের মধ্যেই ছাই হয়ে পড়ে রইল। দূর থেকে এটা দেখে বাঁকা হাসলো কেউ। তার চন্দ্রপরীর তাণ্ডব তো সবে শুরু। আজ সারাদিন পরে নিজের রুম লক করে বসে আছে। না কারো কথা শুনছে, নাই বা মুখে তুলছে কিচ্ছু। রিজভি বাসে এসেই জানতে পারলো সব। কারো তোয়াক্কা না করে পরি রুমের দরজা নক করলো। গম্ভীর গলায় বলল, 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট হবে। দরজা না খুললে অন্ধকার রুমে বন্দি থাকবে সারা রাত। রুমে ঢুকতে রিজভি ভাইয়ের প্রশস্ত বুককানায় হামলে পড়লো তার চন্দ্রপরি। ফুফিয়ে কেঁদে উঠলো পরি। মাথায় হাত রাখলো রিজভি। পরি ফুফিয়ে বলে উঠল, আমি বিয়ে করব না রিজভি ভাই। রিজভি কণ্ঠ দ্বিগুণ গম্ভীর করে বলল। ভাই আছে তো? ছিটকে সরে গেল পরি। ফুফানো বন্ধ হয়ে গেল তৎক্ষণাৎ। নাক ছিটকে বিড়বিড় করে উচ্চারণ করলো, ভাই। না, কি বাজে লাগলো শুনতো। অভিমানী চোখে তাকালো রিজভি ভাইয়ের পানে। চোখ রাঙিয়ে রিজভি বলল, 2 মিনিট নিচে আসবি? 3 বারের খাবার 1 বারে খাবি। শেষ করতে না পারলে শাস্তি ভয়ঙ্কর হবে। টলমল করে উঠল পরির ডাগো চোখগুলো। এত খাবার সে একসাথে খাবে কিভাবে? দেখতে দেখতে বিয়ের জন্য ঠিক করা দিনটি চলে এলো। খুব কাছের কয়েকজন অতিথি নিমন্ত্রিত ছিল। খান বাড়িকে বিয়ের বাড়ি না বলে শোকের বাড়ি বললে হয়তো ঠিক হতো। পরির মা চাচি বের হচ্ছে না রুম থেকে। মাতব্বর সাহেব আদরের মেয়ের এই পরিণতি মানতে পারছে না কিছুতেই। পরির দাদি কপালে হাত ঠেকিয়ে বসে আছে। সে তো স্বপ্ন বুনেছিল আদরের বড় নাতির বউ করে রেখে দিবে ঝগড়ার সাথীকে। তবে কি অপর্ণয় থেকে যাবে ইচ্ছেগুলো? পুতুলের ন্যায় বসে আছে পরি। হঠাৎ কারো আহাজারি কানে এলো পরির। কাজের মেয়েটা দৌড়ে এসে বলল, আপামনি সর্বনাশ হয়ে গেছে। কেডা জানি ঈশান ভাইরা মাইরা ফেলাইছে। ফুপু আম্মা অজ্ঞান হইয়া পইরা রইছে। সবার আদরের পরীকে বাড়িতেই রাখা হবে। আজ এই মুহূর্তে আমার পুত্রবধূ হবে পরী। স্তব্ধ হয়ে গেল পরি। স্বপ্ন পুরুষকে নিজের করে পাওয়ার অনুভূতি, এটা কি সত্যি? স্বপ্ন নয়তো। গম্ভীর রাগচাটা স্বভাবের রিজভি আজ যেন বাবার বাধ্য ছেলে। পরিরাজ নিজেকে আসলে রূপটা চন্দ্রপরি মনে হচ্ছে। এত সহজে স্বপ্ন পুরুষকে নিজের করে পাওয়া। হ্যাঁ, দাদির কাছে রূপকথার গল্পেই শুনেছিল পরি। বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, আমাদ করলো না কেউ। সাদামাটা ভাবে এক বাঁধনে বাধা পড়ল রিজভি ভাই ও তার চন্দ্রপরি। ঈশানের দাফনের কাজে চলে গেল ছেলেরা সবাই। ভুলবশত মোবাইল রেখে গিয়েছে রিজভি। অনেকক্ষণ যাবৎ বেজেই চলেছে। সাহস করে কানে দিল পরি। কিছু বলার পূর্বেই শুনতে পেল, বড় ভাই কোনো টেনশন করেন না, কেউ জীবনেও জানবো না খুনটা আপনি করছেন। আজ যেন পরির স্তব্ধ হওয়ার দিন। রিজভি ভাই? না, এটা কিভাবে হতে পারে? তবে যে নিজ কানে শুনল পরি। ঘৃণা করে পরি রিজভি ভাইকে। মানে নেই বিয়ে। দৌড়ে রুমে চলে গেল পরি। কোলরে বসে 2 হাতে মাথা চেপে ধরলো। পরি এটা কিভাবে মানবে? তার রিজভি ভাইয়ের পবিত্র হাতে কাউকে খুন করতে পারে? ওই হাত তো পরিকে আগলে রাখার জন্য। কেঁপে উঠল পরি। তবে কি প্রণয়ের সূচনায় বিচ্ছেদে লেখা ছিল? ফ্রেশ হয়ে নফল নামাজ আদায় করে নিল পরি।
খোদার কাছে দুহাত পেতে চাইল, তার রিজভি ভাইকে ঘৃণা করার আগে যেন তাকে খোদা নিয়ে নেয়। আজ পরি ভয়ের উঠে খণ্ড খণ্ড করে ফেলল রিজভি ভাইয়ের মোবাইল। প্রতিজ্ঞা করলো নিজের কাছে, রিজভি ভাই তার চন্দ্রপরীর ভাগ্যে ছিল, ভবিতব্যেও থাকবে। ওই হাত অপবিত্র হতে দিবে না পরি, নিজেকে যোগ্য করে তুলবে পরি। দূর থেকে সবটাই খেয়াল করলো রিজভি, ঠোঁটে তার বাঁকা হাসি বিদ্যমান। গুমটভাবেই আপন মনে বলল, নির্বোধ, তুই অবুঝি থেকে যাবে চন্দ্রপুরে। না, ন্যায় অন্যায় বোধ হতে হবে তোর। আমিও কথা দিলাম দূর থেকেই তোকে যোগ্য করে তুলব। তার জন্য যত কঠিন পদক্ষেপ নিতে হবে নিব। তার আগে তুই আমার পাশও ঘেঁষতে পারবি না। রাতটা কেটে গেল মান অভিমানে। পরি ঘুম থেকে উঠেই বুঝতে পারল অতিরিক্ত কান্নায় ফলে গেথে বসে আছে মাথা ব্যথা। কোনো রকমে ভাবে উঠে নিচের উদ্দেশ্যে পা ফেলল। যাওয়ার সময় চোখ পড়ল রিজভি ভাইয়ের দরজায়। মস্ত বড় একখানা তালা ঝুলছে। কপাল কুঁচকে ফেলল পরি, নাক ছিটকে বলল, আছে তো মানুষ মারার যন্ত্র সব। কারো বয়েই গেছে ওই সব অকাজের যন্ত্র চুরি করতে। তারপর আবার মুখ বেঁকিয়ে বলল, অকাজ করেও ভীমরতি। নিচে গিয়ে অবাক হলো পরি। বড় মা কাঁদছে কেন? রিজভি ভাই পাড়ি দিয়েছে আমেরিকায়। দুপা পিছিয়ে গেল পরি। এখন তবে দূর থেকেও দেখা হবে না স্বপ্ন পুরুষকে। পরির প্রথম প্রেমের অনুভূতি রিজভি ভাই। সকালে জগিংয়ের সময় হোক বা রাতে বাড়ি ফেরার সময় চন্দ্রপরি একবার হলেও দেখত তার নেতা সাহেবকে। রুমে গিয়ে রিজভি ভাইয়ের দেয়া বোরকা হিজাব পুড়িয়ে ছাই করে ফেলল পরি। পরির চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। এলোমেলো করে দিল গোছানো সবকিছু। একই সাথে ছাই হয়ে গেল বহু যত্নে আগলে রাখা ডায়েরিখানা। কত শত না বলা কথা বন্দি ছিল সেখানে। যাকে নিয়ে তো লেখালেখি, তার কাছে পৌঁছাতে পারল কই? চন্দ্রপরীর প্রত্যেকটা পদক্ষেপের সাক্ষী হচ্ছে কেউ। স্বচক্ষে না দেখলে কি, সিসি ক্যামেরাতেও আছেই। অজানা রইল সবকিছুই চন্দ্রপরীর। রিজভি ভাই চলে গেছে মাস কয়েক। এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে পরি। উড়পুর গ্রামবাসীদের মিষ্টি বিলিয়েছে মাতব্বর সাহেব। নিজেকে পাল্টে ফেলেছে পরি। পড়ার জন্য জোর করতে হয়নি তাকে। নিজ উদ্যোগে রাত জাগার ফল এসব। পরির খোঁজ নেয়নি রিজভি ভাই। মা চাচির সাথে কথা বলার সময় দূর থেকে দেখেছিল পরি। নিজের রুমে বসে আপন মনে রাগ ছাড়ছে পরি। দাঁতে দাঁত চিবিয়ে বলতে থাকলো, করলার বংশধর গোমরা মুখ খুনি কোথাকার নেতা সাহেবকে নাকে দড়ি দিয়ে না ঘোরালে আমার নামও পড়ি না। আজ ফেসবুক খুলে রিজভি ভাইয়ের আইডি দেখছে পরি। রং বেরঙের ছবি। কত মেয়ে না পারছে মোবাইলের মধ্যে ঢুকে গিলে খাচ্ছে। নাক ছিটকে পরি বলল, ধবল রোগীদের মতো ধপধপে সাদা মেয়েদের জিম করা বডি দেখাতেই তো পাড়ি দিয়েছে দূর দেশে নেতা সাহেবের চরিত্রে গোলমাল। বদলে ফেলেছে পরি নিজেকে। চুল করেছে পরিপাটি, পরিধানে ওয়েস্টার্ন। অগোছালো পরির ছিটে ফোটাও নেই। রাহাত কল করলো তার প্রাণপ্রিয় বন্ধুকে। এখন দূরে, এটাই সুযোগ যা ইচ্ছে বলার। রিজভিকে কিছু না বলতে দিয়েই বলল, বুইরা কথাকার, আসলে তোর ভিতরে সমস্যা আছে। নয়তো বাসর রাতে আমেরিকা কে? বনুর প্রপোজ আসে দিনে 1000টা। তুমি এবার রিজেক্ট গুরু। বাজখাই গলায় রিজভি বলল, চুপ বাচাল, দুইটাই এক। খবর আছে, আসি একবার। আর হ্যাঁ, প্রপোজ করা ছেলেগুলোর হাড় না ভাঙলে কালকের মধ্যে মনের বিয়ে। ভেবাচেকা খেলো রাহাত। না, সাবধানের মান নেই। এখন থেকে ভেবেচিন্তে কথা বলতে হবে। আজ পরির কলেজের প্রথম দিন। পরিপাটি হয়ে বাসা থেকে বের হলো পরি। মুখে হাসির ছিটে ফোটাও নেই। রিজভি ভাইয়ের বোকা রানী বদলে গেছে। রূপ নিয়েছে কঠোরতায়। এখন আর কেউ কিছু বললে ডাগর ডাগর চোখে তাকিয়ে থাকে না পরি। সাথে সাথে জবাব দিয়ে দেয়। অন্যায় আপোষ করে না। ভিন্ন রূপ, প্রতিবাদী পরি। পরি কলেজে গিয়ে এক পলক চোখ বুলিয়ে নিল পুরো কলেজ। বাবা আসতে চাইলেও জেদ ধরে একা এসেছে পরি। টনক নড়ল কারো ডাকে। এই সুন্দরী, নতুন নাকি? বাইরে সালাম না দিয়া কই যাও? দাঁড়িয়ে পড়ল পরি। অগ্নি চোখে তাকালো। কেউ কেউ ভরকালো বোধহয়। একটা ছেলে এগিয়ে এসে ওনায় হাত দিতে চাইল পরির। ঠাটিয়ে থাপ্পড় মারল পরি। কারো পরোয়া না করে সামনে এগিয়ে চলল। ছেলেগুলো পিছু নিতে চাইলে কেউ একজন হাত উঁচু করে থামিয়ে দিল। অচেনা নাম্বার থেকে কল আসলো। পরি কানে দিতেই শুনতে পেল, ছেলেদের শরীর অনেক দেখাইছস, শাস্তির জন্য তৈরি থাক। কেঁপে উঠল পরি। মানুষটার ভয়েস শোনা হয়নি বহুদিন। স্বপ্নপুরুষের কণ্ঠ চিনবে না পরি। তবুও মনকে বুঝালো পাষাণ পুরুষকে ঘৃণা করে পরি। কঠোর হতে চেয়েও পারল না। কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করলো, কে আপনি? এতক্ষণে কেটে গিয়েছে বোধহয়। আচমকা ঘামতে শুরু করলো পরি। তবু আপন মনে বলল, করলার বংশধরকে ভয় পাই না পড়ি। ক্লাসে গিয়ে শুনতে পেল আজ নাকি নতুন প্রফেসর আসবে। সে নাকি ভীষণ রাগে। ইতিমধ্যে মেয়েদের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে তাকে নিয়ে। স্যারের রুমে উপস্থিত সে। সেখানে উকি ঝুঁকি মারছে ছাত্রীরা। প্রথম দেখাই স্বপ্ন বুনে ফেলেছে কেউ কেউ। ক্লাস টাইম শুরু হয়ে গেছে।
প্রবেশ করলো নতুন প্রফেসর। চোখ পড়তে বিষম খেল পরি। এটা কিভাবে সম্ভব? পরির চোখ কটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। রিজভি ভাই দূর দেশে যায়নি তবে? চোখ টলমল করে উঠল পরির। অদ্ভুত সব ভাবনা জেঁকে বসলো মাথায়। তবে বোধহয় রিজভি ভাই আরেকটা বিয়ে করে ফেলেছে। সব অবগতা ছেড়ে ফেললো পরি। না, রিজভি ভাই বলতে কেউ নেই, চিনে না পরি। পরি এতই ধ্যানে মগ্ন ছিল, উঠে দাঁড়িয়ে সালাম দিতেও মনে নেই। কারো বাজখাই গলায় কেঁপে উঠল পরি। এই মেই, গেট লস্ট। আমার ক্লাসে বেয়াদবির কোনো জায়গা নাই। তাজ্জব বনে গেল পরি। তার কপাল এমন কেন? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখন আর পরির চোখ টলমল করে উঠল না। ডাগর ডাগর কক্ষে তাকালো না, স্বপ্ন মানবের পানে। বেরিয়ে গেল ক্লাস থেকে। বোধবুদ্ধি হানা দিল পরির মাথায়। আসার সময় খেয়াল করেছিল সিনিয়র একটা ছেলে বোকার মতো তাকিয়েছিল পরির দিকে। হাত নাড়িয়ে হাই দিল। দূর থেকে অগ্নিদৃষ্টিতে তাকালো রিজভি। না, এই মেয়ে বোকাই ঠিক ছিল। চেয়েছিল মানুষের মতো মানুষ করতে। এটা তো অমানুষের পথে যাচ্ছে। না, অনেক উড়েছে, এবার পাখাটা কাটতে হবে। হাই দেয়া ছেলেটা এগিয়ে আসলো। ভুবন বোলানো হাসি দিল পরি। হাতে হাত মেলানোর আগেই গালে হাত পড়ল পরির। ঠাটিয়ে থাপ্পড় মেরেছে রিজভি। বাজখাই গলায় বলল, শাস্তি স্বরূপ বাইরে দাঁড়াতে বলা হয়েছে, নোংরামি করতে না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল রিজভির। আমি মানেরা হানা দিল ফের। পরি এবার সত্যি পাষাণ পুরুষকে ঘৃণা করে। নিজে এতদিন নোংরামি করেছে, আমেরিকার নাম করে দোষটা পাচ্ছে অন্যের ঘাড়ে। দৌড়ে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো পরি। কিছুটা গিয়ে পেছনে ফিরে কটমাট করে বলল, যা করেছি বেশ করেছি, আবারও করব। গিলে ফেলা দৃষ্টিতে তাকালো রিজভি। বেজে উঠল রিজভির মোবাইল। কানে দিতেই রাহাতের অত্যাচার। কি মামা, আর তোর সইল না? হতাশ কণ্ঠে বলল। কপাল কুচকে ফেলল রিজভি। কাশি দিয়ে মোবাইলের লুকিং গ্লাসে নিজেকে দেখে নিল একবার। কট করে কেটে দিল ফোন। প্রিন্সিপাল স্যার কি যেন সাথে কথা বলে বেরিয়ে গেল। বাসায় গিয়ে শাওয়ার নিয়ে নিল পরি। বের হতেই ছানা বাড়া। পরির বেডে আয়েশ করে বসে আছে রিজভি ভাই। পরি বাসায় এসেই জানতে পেরেছে রিজভি ভাই পরির জন্য বাসা ছেড়ে চলে গেছে আমেরিকার নাম করে। এটাও বলেছে এই বিয়ে সে মানে না। অভিমান রাগ সব মিলিয়ে মুখ ফিরিয়ে নিল পরি। বেরিয়ে যেতে নিলে ওড়নায় টান পড়ল পরির। আর চোখে তাকিয়ে দেখল বাঁকা হেসে তাকিয়ে আছে পাষাণ পুরুষ। ছাড়ানোর চেষ্টা করলেও পারল না। ঘর কাঁপিয়ে হাসল রিজভি। হাসতে হাসতেই বলল, পিচ্ছি, বেশি করে দুধ হরলিক্স খাবি, ঢুকছে মোটা মাথায়। পরি অপলক দৃষ্টিতে দেখলো সেই হাসি। মানুষটা হাসে না কেন সব সময়? পর মুহূর্তে নাক কুচকাল। না হাসাই ভালো, হাসি শুধু পরির জন্য। নিজের ভাবনায় নিজেই দুঃসাই করলো পরি। ছি ছি, ভাবছে এসব কি? খুনি নেতা সাহেব ঘৃণা করে পরি। টনক নড়ল রিজভির হুকুমে। মাথায় হাত বুলিয়ে দেয়। বোধবুদ্ধি ফের হানা দিল মাথায়। এগিয়ে গিয়ে বসলো। পরীকে পুরোপুরি অবাক করে দিয়ে পরীর ছোট্ট কোলখানায় মাথা রাখলো রিজভি ভাই। পুরো শরীর অবশ হয়ে গেল পরীর। বিরক্তি নিয়ে রিজভি বলল, তো মূর্তি হয়ে বসে থাকতে বলেছি, ইডিয়েট। পরীর হাত কি আর চলে? টনক নড়ল পরীর। এটাই সময় প্রতিশোধ নেয়ার। রিজভি ভাইয়ের চুল আগের থেকে বড় হয়েছে অনেকটাই। আজ কলেজে কয়েকটা মেয়েকে বলতে শুনেছিল, নতুন প্রফেসরের হেয়ার স্টাইলটা উফ। প্রত্যেক মুহূর্ত রিজভি ভাইয়ের প্রতি রাগ অভিমান ভুলে বসেছিল পরি। পরি মনে হচ্ছিল মেয়েগুলো চুল নিজ হাতে ছিঁড়তে পারলে শান্তি লাগতো। ঠোঁট টিপে হাসলো পরি। মনে মনে বলল, নেতা সাহেব সরি, কান্নাকাটি করেন না, চুলেই তো আবার বড় হবে, আর আপনার আদরের ছাত্রীরা চোখ দিয়ে গিলে খাবে। মিনিট কয়েক আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিল পরি। পাশ থেকে সিজার উঠিয়ে নিল হাতে। সাবধানতা অবলম্বন করে রিজভি ভাইয়ের বড় বড় চুলগুলো আঁকাবাঁকা করে দিল। বিজয়ের হাসি হাসলো পরি। কি হবে পরিণাম? মিনিট কয়েক আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিল পরি। পরি উঠতে নিলেই হাত ধরে ফেলল রিজভি। ভয়ে কেঁপে উঠল পরি। না হলো না মিষ্টির বংশধর বানানো। আজকেই শেষ পরি। পাশ থেকে মোবাইল নিয়ে নিজেকে একবার দেখে নিল রিজভি। মুহূর্তে কোলে তুলে নিল পরীকে। চোখ মুখ খিচে বন্ধ করলো পরি। খামচে আঁকড়ে ধরল রিজভি ভাইয়ের শার্ট। কি করবে রিজভি ভাই? সাত থেকে টুপ করে ফেলে দিলে তুষ করে তো পরির জীবনটা চলে যাবে। মাথা ভন ভন করে উঠল পরির। স্টোররুমে নিয়ে ফেলে দিল পরীকে। চোখ বড় বড় করে ফেলল পরি। এঁটে নিল পরির চাচাতো ভাই লিওন, হাতে তেলাপোকা। এটাই বোধহয় বাকি ছিল। ওদের দিকে কটমট চোখে তাকালো পরি। দাঁত কেলিয়ে হেসে তেলাপোকা দুইটা পরির পাশে ছেড়ে দিয়ে চলে গেল দুজন। এবার কেঁদেই দিল পরি। কাপা কাপা কণ্ঠে বলল, আপনিও আমার চুল কেটে দেন, কিন্তু তেলাপোকা নিয়ে যান। বাঁকা হাসলো রিজভি। হাঁটি ভজ করে পরির বরাবর বসলো। চুলে হাত বুলিয়ে বলল, আজকের মধ্যে আমার রুমে শিফট হবি। মাথা নাড়ালো পরি। নিচ থেকে ডাক আসলো রিজভির। পা বাড়ালো রিজভি। পিছু নিল পরি। বৃদ্ধ এক লোক হুমড়ে পড়ল রিজভির উপর।
কান্নায় কথা বলতে পারছে না সে, বলতে লাগলো। বাবজা, খোদা তোমার ভালো করুক। তুমি না বাঁচাইলে ওই দিন আমার মাইয়াটা মইরা যাইতো। এখন আর ওই গুন্ডা জ্বালায় না আমাগো, তুমি আমগো বাঁচাইলা। বুকে টেনে নিল রিজভি। এরপর কোনো সমস্যা হলে জানাতে বলল। পরীর মাথায় হানা দিল সব চিন্তা। রাজনীতি কি তবে ঘৃণার যোগ্য নয়? এতে যে মানুষের জীবনও বাঁচে। পরী কি তাহলে ভুল বুঝলো রিজভি ভাইকে? কিন্তু সব তো নিজের কানে শুনেছে পরী। সারা রুমে পায়চারি করছে পরী। দূর, বেশি পাকনামির ফল সব। এবার করল্লার বংশধর পরীকে করল্লা খাইয়েই মেরে ফেলবে। তার রুমে থাকবে কিভাবে পরী? ফের বোধবুদ্ধি ভর করল পরীর মাথায়। রিজভি ভাই বোধহয় এতক্ষণে চলে গেছে। রিজভি ভাইয়ের রুমে উকি দিল পরী। না, কেউ নেই। উজ্জ্বল হয়ে উঠল পরীর মুখ। পাশ থেকে পানি নিয়ে ঢেলে দিল বিছানায়। ভিজা বিছানায় ঘুমাবে কিভাবে? ফিক করে হেসে দিল পরী। হাসির পরেই তো কান্না। তাড়াহুড়ো করে পেছন ফিরতেই ধাক্কা খেল কারোর সাথে। চোখ মুখ কুচকে ফেলল পরী। বেশ কিছুক্ষণ পর যখন দেখলো চট থাপ্পড় গালে পড়েনি, পিট করে চোখ খুলল পরী। সামনে দাঁড়িয়ে আছে পরীর মা। পরী আপন প্রাণ বাঁচা বলেই ভো করে দৌড় দিল। মাথায় হাত দিল পরীর মা। মেয়ে এমন হয়েছে তাই সব দোষ মেয়ের বাবার কাঁধে দিয়ে বকতে বকতে কাজে চলে গেল। সারাদিন ঘরের মধ্যে খ্যাপটি মেরে বসেছিল পরী। কে জানে কখন বাঘ এসে পড়বে আর পরীকে গোপ করে গিলে খেয়ে ফেলবে। শেষ রক্ষার হলো না। বাহির থেকে রিজভি ভাইয়ের গাড়ির হর্ন শোনা যাচ্ছে। পরী বুঝতে পারল না লুকাবে কোথায়। কিছুক্ষণের মধ্যেই নিজেকে শূন্যে আবিষ্কার করলো পরী। চোখ পিট করে তাকিয়ে দেখতে পেল স্বপ্নপুরুষকে। লাজলজ্জার মাথা খেয়ে ডাগর ডাগর চোখে তাকিয়ে রইল পরী। পরী তো হিরো আলমের মতো দেখানোর জন্য চুল আঁকাবাঁকা করে দিয়েছিল। কে জানতো এখন তাকে বুরাক ডেনিজের মতো লাগবে। হাঁটার শব্দে ধ্যান ভাঙল পরী। না, রিজভি ভাই তো আদর করে কখনোই কোলে নেয়নি পরীকে। আবার শাস্তি? পরী খোদার কাছে প্রাণপণে চাইলে এবার শুধু বাঁচিয়ে দাও, আর কখনো শয়তানের লেজে পা দিব না। রিজভি সোজা নিজের ওয়াশরুমের বাথটবে ফেলে দিল পরীকে। চোখ কে বলল, আজ সারা রাত তুই এখানে ঘুমাবি, একবারই নইলে থাপ্পড়। স্ট্যাচু হয়ে গেল পরী। চলে গেল থাপ্পড়ের জগতে। পাষাণ পুরুষের হাতের থাপ্পড়। দুগাল হাত দিয়ে আঁকড়ে ধরল পরী। বিড় করে বলল, করলার বংশধর। পরি অভিশাপ দিল, আপনার কপালে এমন বউ জুটবে 3 বেলা তেলাপোকা ভাজি করে খাওয়াবে। তখনই উপর থেকে তেলাপোকা পড়ল পরীর গায়ে। আজ শেষ পরী। মাঝরাতে গোঙানোর শব্দে ঘুম ভাঙল রিজভির। লাফিয়ে উঠল। ওয়াশরুমে গিয়ে দেখতে পেল কুকড়ে আছে পরী। কপালে হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। অস্থির হয়ে উঠল রিজভি। জ্বরের ঘরেও হুমকি দিতে ভুলল না। দাঁতে দাঁত চিপিয়ে বলল, বিচ্ছু কোথাকার, তো জন্মই হয়েছে আমাকে জ্বালানোর জন্য। একবার শুধু জ্বরটা কমুক। সারা রাত জেগে পরীর সেবা করল রিজভি। শেষ রাতের দিকে জোর কমে এলো পরীর। পরীর পাশে ঘুমিয়ে পড়ল রিজভি। ভর সকালেই ঘুম ভেঙে গেল পরীর। পিট করে চোখ খুলতেই ভূত দেখার মতো চমকে উঠল। রিজভি ভাইয়ের হাতের উপর ঘুমিয়ে পড়েছিল পরীর মন খুশিতে নেচে উঠল। পাষাণ পুরুষ পরীকে খুন করেনি। পরী এখনো বেঁচে আছে। তার মানে আর ট্রাই করুক, জানে মেরে ফেলবে না। এটাই সুযোগ করল্লার বংশধরকে মিষ্টির বংশধর বানানোর। তাড়াহুড়া করে রুম থেকে বের হতে নিয়েই ধাক্কা খেল রাহাতের সাথে। পরীর মাথায় একটু আসলো না একসাথে এক রুমে ছিল। অনেকে অনেক কিছু ভাবতে পারে। পরী হাইফাই দিল রাহাতকে। ফিস করে বলল, মিশনে আপনাকে কাজে লাগবে ভাইয়া, নো টেনশন, মুনো থাকবে। রাহাত গিয়ে রিজভির হাতের উপর শুয়ে পড়ল। শয়তানি বুদ্ধি জট বাঁধল মাথায়। বেশ কিছুক্ষণ পর রিজভি ঘুমের ঘরে পরী ভেবে রাহাতের কপালে দেখলো জ্বর আছে কিনা। বেদনাদায়ক কণ্ঠে নাটকীয় ভঙ্গি নিয়ে রাহাত বলল, তুই আমার এত খেয়াল রাখোস মামা, পারলে তোর জন্য গর্বে আমি গর্ভবতী হয়ে যেতাম। ধরপড়িয়ে উঠে পড়ল রিজভি। ধাম করে কয়েকটা কিল ঘুষি পড়ল রাহাতের গায়ে। রাহাতের তো হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার উপক্রম। ক্লান্ত হয়ে হেলান দিয়ে শুয়ে পড়ল রিজভি। রাহাত মাথায় হাত দিয়ে বলল, মামা তলে তলে টেম্পু চালাও, টেম্পুতে রাহাত উঠলে দোষ। ফের হতাশা হলো রিজভি। বিরক্তি নিয়ে বলল, পাগলা গারোতে 2 সিট বুক করা শেষ। কালকে প্যাকিং শেষ করে তুই আর তোর বোন রেডি থাকবি। রাহাত উৎসাহ নিয়ে বলল, মামা শেষ পর্যন্ত পাগলা গারোতে? ছি, আমাকে মামা বানানোর জন্যই তো এত পরিশ্রম। সফল হও বস। দীর্ঘশ্বাস ফেলল রিজভি। গোটা উড়পুর কন্ট্রোল করা সম্ভব হলেও এই দুজনের বেলা হার মানে রিজভি। পরী কলেজের জন্য আজ একটু বেশি সময় নিয়ে রেডি হলো। এর জন্য কি তবে থেরাপি বর্ধিত? ব্রেকফাস্ট না করেই কলেজের জন্য বের হলো পরী। বের হয়েই দেখলো মনকে সাথে নিয়ে মনের ভাই দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত হতে না হতেই পাশ থেকে ঝড়ের গতিতে একটা গাড়ি গেল। পরীর এতক্ষণ যাবৎ নিজেকে তৈরি করা বৃথা গেল।
পরি এখন কাদায় পূর্ণ। কিছু বলাও হলো না, কারণ গাড়িটা ছিল রিজভি ভাইয়ের। আজ পরির দিনটাই খারাপ। বাসায় গিয়ে পোশাক চেঞ্জ করে নিল পরি। করল বংশধরকে বকা উদ্ধার করে ফেলেছে পরি। জেদ ধরে আবারও শর্ট টপস আর জিন্স পরল পরি। এর মধ্যে মোবাইল বেজে উঠল পরির। কানে দিতেই বাসখাই শুনতে পেল, ছেলেদের শরীর দেখাতে ইচ্ছা করলে রুমে নিয়ে দেখাইস, খানবাড়ির সম্মান নষ্ট করে না। আজ আর দমে গেল না পরি। কটমট করে জবাব দিল, নিজের জিম করা বডি দেখাতে হলেও রুমে গিয়ে দেখায়েন, খানবাড়ির সম্মান নষ্ট করে না। বলে কট করে কেটে দিল ফোন। বেকুব বনে গেল পরি রিজভি ভাই। রিজভির পাশেই ছিল রাহাত। সান্ত্বনা দেওয়া সুরে বলল, মামা ঠিকই কইছে বনু, তুই একটা বোরকা কিনে নিস। সঠিক সময়ে বিয়ে হলে আজ তোর ছাত্রীদের সমান মেয়ে থাকতো। তাদের জিম করা বডি দেখাতে লজ্জা করে না। ছি, তোর জন্য লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না। বিরক্তিতে চোয়া উচ্চারণ করল রিজভি। আগাতে নিলে রাহাত দুহাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে বলল, তোর জন্য দোহাই লাগে, আমার সম্মান নষ্ট করবি না। এটাই আমার বউয়ের সম্পদ। গাড়ি ব্রেক করে ঝুঁকে দরজা খুলে রাহাতকে ধাক্কা দিয়ে ফেলে দিল রিজভি। গাড়ি স্টার্ট করলো। দমল না রাহাত, চিল্লিয়ে বলল, শালা তুই ভার্জিনেই মরবি, অভিশাপ দিলাম। পরি আজ হিজাব বাঁধল। পরিধানের খুব বেশি পরিবর্তন করলো না। কলেজে গিয়েই শুনতে পেল সামনেই নবীনবরণ অনুষ্ঠান। পাশেই কয়েকটা মেয়ের কথা কানে এলো। আমি আগেই অনুষ্ঠানে আসবো না। নতুন প্রফেসর যেই কালার পরে আসবে ওইটা তুই আমাকে ফোন করে বলবি, আমিও সেম করব। কপাল কুঁচকে ফেলল পরি। এই করল্লার বংশধরের মধ্যে সবাই কি পেয়েছে? পরক্ষণেই মনে পড়ল সে কি পেয়েছে। অধিকার বোধ জেগে উঠল পরির। রিজভি ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছেই তো। পরি না মানলেই কি হবে? আর রিজভি পরির দিকে ফিরেও তাকায়নি। ভয়ের দানা বিঁধল কিশোরীর মনে। হ্যাঁ, স্বপ্নপুরুষকে হারানোর ভয়। মাথায় হানা দিল বদবুদ্ধি। পরি শুনেছে মদ খেলে নাকি মানুষ সত্যি কথা বলে। তাহলে পরি রিজভি ভাইয়ের মনের কথাও জানতে পারবে। নিজের বুদ্ধির তারিফ করল পরি। খবর দিল রাহাতকে। দুই অকাজের গুরু, খেলতো আভিস শুরু। পরি আজ আবার যাবে বাঘের ঘরে। শরবতে মদ মেশালো। কপাল কুচকালো রিজভি। পোকারানি আজ নিচ থেকে ধরা দিল। ব্যাপার কি? আগাতে লাগলো পরির দিকে। পিছিয়ে গেল পরি। পিঠ ঠেকলো দেয়ালে। পরির হাত থেকে গ্লাস নিয়ে জোর করে পরিকেই খাইয়ে দিল রিজভি। এবার পরির তাণ্ডব দেখার পালা। পরির ভবভঙ্গি বুঝতে পারছে না রিজভি। দেয়ালের দুপাশে হাত রেখেই কপাল কুচকে তাকিয়ে আছে। আচমকায় গায়ের সমস্ত শক্তি দিয়ে রিজভি ভাইকে ধাক্কা মারল পরি। তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে বেডে পড়ল রিজভি। কটমার চোখে তাকালো পরির পানে। পরি কোমরে হাত দিয়ে রিজভির দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে রিজভি ভাইয়ের পেটের উপর বসে পড়ল। রিজভি ভাই ঠিক যেভাবে পরির দিকে তাকিয়েছিল একইভাবে তাকালো পরি। ভরকে গেল রিজভি। কি ছিল ওই গ্লাসে? ঝুঁকে রিজভির কলার ধরল পরি। চোখ বড় বড় করে বলল, করলার বংশধর তোর সাহস কি করে হয় মেয়েদের জিম করা বডি দেখাস? রিজভি কটমট করে বলল, উঠ পরির বাচ্চা, এক থাপ্পড়ে সব দাঁত ভেঙে দিব। আমাকে তুই বলা? পরি রিজভির মুখের উপর হাত দিয়ে বলল, চুপ রিজভি, একদম চুপ। রিজভির নাকে আসলো মদের গন্ধ। মুহূর্তে চোখ লাল হয়ে গেল। পরীকে ধাক্কা দিয়ে উঠিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারল। পরি কি আর সেই হুঁশে আছে? রিজভি বাসখাই গলায় বলল, তোর সাহস কি করে হয় মদ খান বাড়িতে ঢুকানোর? পরি অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ, সব ভুল আমারই। একটা খুনিকে ঘৃণা করতে না পারা আমার ভুল। লুকিয়ে লুকিয়ে তার সিগারেটের ধোঁয়া ওড়ানো দেখা আমার ভুল। তার আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে না পারা আমার ভুল। তার দিকে তাকানো মেয়েদের কক্ষ উঠিয়ে ফেলতে ইচ্ছে করা আমার ভুল। সব আমার ভুল। আপনাকে ভালোবাসাই আমার ভুল। ভালোবাসা শব্দটা বজ্রপাত করালো রিজভির কানে। তবে কি বোকা রানী বড় হয়ে গেছে? গালে হাত রাখলো পরির। হাত সরিয়ে দিতে চাইল পরি। কণ্ঠ নরম করে বলল, তোর রিজভি ভাই কখনো অন্যায় আপোষ করে না চন্দ্রপুরী। ঈশানের জন্য কোলহারা হয়েছিল অনেক মা। মেয়েদের ইজ্জত লুটে নিয়ে অনেক ভয়ানকভাবে হত্যা করতে ঈশান। পাশের গ্রামের অনেক মেয়েকে পাচার করে দিয়েছে বাইরে। আমি এতদিনে সেই মেয়েগুলোকে উদ্ধার করতে গিয়েছিলাম, তবুও তাকে আমি মারিনি পরি। সময়ের সাথে সাথে সব জানতে পারবি। পরক্ষণেই কণ্ঠ গুমট করে বলল, কিন্তু কোনো ছেলের সাথে কথা বলে তোকে মেরে ফেলতে 1 মিনিটও সময় নেব না। বিড়বিড় করে পরি বলল, বদলোক, নিজে দুধে ধোয়া তুলসী পাতা। আমাকে মারতে চায় আবার। খুনি খুনি খুনি। রিজভি দাঁত কটমট করে বলল, কি বললি তুই?
পরি তেজ দেখিয়ে বলল। তোকে খুন করে ফেলবো, জঙ্গলি বাহিনীর সর্দার। দেয়ালের সাথে চেপে ধরল রিজভি, দাঁত কটমাট করে বলল। তুই বেঁচে থাকলে তো আমাকে মারবি। হুট করে এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড করে ফেলল পরি। রিজভি ভাইয়ের গালে টুক করে চুমু খেয়ে ফেলল। গুমট লম্বাটে পেশিবহুল রিজভি ভাইকে মুহূর্তে স্তব্ধ করে দিল পরি। রিজভি ভালো করে বুঝে গেছে এখন হাজার চট থাপ্পড় দিল পরি মাথা ঠিক হবে না। কোলে তুলে নিল পরিকে বাথটাবে ফেলে দিল। পলি খিলখিলিয়ে হেসে হাত দিয়ে পানি ছিটিয়ে ভিজিয়ে দিল রিজভিকে। চোখ রাঙিয়ে তাকালো রিজভি, পরিও একইভাবে তাকালো। মুহূর্তটা ছিল স্মরণীয়, অন্যরকম ভালো লাগা। শুধু উপভোগ করতে পারল না বোকা পরি। সকালে ঘুম থেকে উঠে মাথা ভাল লাগলো পরির। গত রাতে কি হয়েছিল মনে করতে পারল না কিছুই, শুধু মনে পড়ল রিজভি ভাইকে মদ খাওয়ানোর প্ল্যান। শিউরে উঠল পরি। রিজভি ভাই এবার কি করবে পরির সাথে? হঠাৎই চোখ গেল বাইরে, বড় বড় হয়ে গেল পরির ডাগর ডাগর চোখ। মাথা ভারকে সাইডে রেখে দৌড় লাগালো নিচের দিকে। ঝোপের আড়ালে রিজভি ভাইয়ের শার্ট দেখতে পেয়েছে পরি, কিন্তু রিজভি ভাইয়ের হাতে ছিল অন্য নারীর হাত। তাই এক মুহূর্তে দিক দিশা ভুলে ভোদর দিয়েছে পরি। সর্বপ্রথম কিচেনে গিয়ে ধারালো সেই হাতে নিল পরি। পরির চোখ মুখ থেকে আস্তে পড়ছে রাগ। আমি সব সহ্য করব, কিন্তু আপনার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করব না রিজভি ভাই। যদি আমি ঠিক দেখে থাকি, আপনার ওই হাত আমি কেটে ফেলতেও দুবার ভাববো না। হুট করে গিয়েই গায়ের সমস্ত রাগ জেদ সব ধাক্কা দিয়ে উপরে ফেলল পরি। ভীতু চোখে তাকালো মন। কেটো খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে গেল। কাল দেরি হয়ে যাওয়ায় আর বাসায় যায়নি রাহাত। সকালবেলা রিজভির শার্ট পরাতেই এই পরিণতি। মনকে মরার ভয় দেখিয়ে দেখা করতে বাধ্য করেছে রাহাত। আদরের বান্ধবী তবে কি ভুল বুঝলো? এই ভেবে কেঁদে ফেলল মন। পরি কপাল কুঁচকে হতাশ কণ্ঠে বলল, ছি মুটকি, আমি বিয়ে করেও এখনো হাতটা ধরতে পারলাম না, আর তুই বিয়ে না করেই। রাহাত ফিক করে হেসে দিয়ে বলল, কালকে রাতে তাহলে রিজভির গালে চুমু খেয়েছিল কে? অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল পরি। করল্লার বংশধরকে পরি। নাক মুখ কুচকে ফেললো পরি। নাক কুচকে বলতে লাগলো, ওই করলার বংশধরকে কে চুমু খাবে? ইয়াক তিতা। তারপর জানো রাহাত ভাই সিগারেটের কি বাজে গন্ধ, তাছাড়া কে জানে বদ লোক ব্রাশ করে কিনা। হঠাৎ পেছন ফিরতেই ধাক্কা খেল রিজভির সাথে। থাপ্পড়ের ভয়ে দুহাত দিয়ে মুখ আড়াল করলো পরি, কিন্তু সেসব কিছুই হলো না। রিজভি বাঁকা হেসে পরির কানের কাছে বলল, সিগারেটের দিন শেষ, এবার তোর পালা। কানের কাছে রিজভি ভাইয়ের নিঃশ্বাস পড়তেই কেঁপে উঠল পরি। রাহাত আশেপাশে দেখে নিল পালানোর পথ আছে নাকি, তারপর চোখ মুখ কুচকে বলতে শুরু করলো, শালা, তোর ওই ওকে যে যন্ত্রপাতি নিয়ে আমার বনুর ধারে কাছে যাবি না। অকর্মা, এত বছরও আমারে মামা ডাক শুনাইতে পারস নাই। তোর ওই জীবন রাখ বৃথা, কচু গাছে ফাঁসি দে। পেছন থেকে ধাম করে ঘুষি দিল রিজভি। পরি গোল গোল চোখে তাকিয়ে রাহাতের কথা শ্রবণ করছিল। মুখ ফসকে বলেই ফেলল, রিজভি ভাই আপনার যন্ত্রপাতি কোথায়? অকেজো কেন, ধার দেন না? রিজভি চোখ রাঙিয়ে বলল। আর একটা তো বলবি তো এক থাপ্পড় খাবি। রাহাত একটু দূরে গিয়ে বলল, সত্যি কথার ভাত নাই, তোর মতো অকেজোর কাছে রাখুম না আমার বইনেরে। পায়ের থেকে জুতা খুলে ফিক্কা মারল রিজভি। রিজভির মোবাইল বেজে উঠল। ভুলবশত লাউডে ছিল, কানে দিতেই শোনা গেল। নেতা সাহেব, খুনটা আসলে কেডা করছিল ওটা কিন্তু আমার কানে এসে পড়ছে। তারপর বৃষ্টি একটা হাসির শব্দ ভেসে এসে কেটে গেল ফোন। রিজভির মুখের ভঙ্গি পাল্টে রক্তবর্ণ ধারণ করলো। শব্দ করে পা ফেলে বেরিয়ে গেল। পিছু নিল রিজভি। টনক নড়ল পরির। খুনটা তাহলে আসলেই রিজভি ভাই করেনি। জানতে হবে সত্যিটা কি। দূর থেকে ভয় পেতে দেখা গেল কাউকে। ভেঙে পড়ল বোধহয় কান্নায়। রিজভির আস্তে আস্তে রাত হলো অনেক। রুমে এসেই কপাল কুঁচকে ফেললো। পরি রিজভি ভাইয়ের রুমে কি করছে, তাও আবার শাড়ি পরে। শাড়ি পরা দেখে ফার্স্টে বশীভূত হলেই পরেই বাজখাই গলায় বলল, তোর সাহস কি করে হয় আমার রুমে পা দেয়ার? কেঁপে উঠল পরি, কিন্তু বের হলো না। হাতে থাকা লাইটার দিয়ে পরির শাড়ির আঁচলে আগুন ধরিয়ে দিল রিজভি। ভয়ে কুকড়ে গেল পরি। দাও দাও করে বেড়ে উঠছে আগুন। একটানে শাড়ি খুলে দূরে ছুঁড়ে ফেলল রিজভি। হু হু করে কেঁদে উঠল পরি। দুহাত দিয়ে যথাসম্ভব নিজেকে আড়াল করার প্রয়াস চালালো। পরির দু বাহু আঁকড়ে ধরল রিজভি। রিজভির চোখ মুখের দিকে তাকিয়ে দ্বিগুণ ভয় পেল পরি। চোখ দিয়ে যেন আগুনের আভা ছুটছে। বাজখাই গলায় বলতে লাগলো, আমাকে চূর্ণ বিচূর্ণ করতে উঠে পড়ে লেগেছিস। যতই দূর থেকে দূরে যেতে চাইছি, চুম্বকের আকর্ষণের মতো টানছিস। এই বয়স কত তোর, হ্যাঁ? ফাজিল কোথাকার। আর একদিন আমাকে পোড়ানোর চেষ্টা করলে একদম ছাই করে দেব। পরির কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে। ভুবন কাঁপানোর ধমক দিল রিজভি। শেষ পরি। পরি যথাসম্ভব সাহস নিয়ে প্রশ্ন করলো,
ঈশানকে খুন করেছে রিজভি ভাই? দীর্ঘশ্বাস ফেলে রিজভি বলল। ফুপি, স্তব্ধতার শেষ পর্যায়ে পৌঁছে গেছে পরি। মা ছেলেকে খুন করেছে, এমন কি অপরাধ করেছিল? আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না পরি। হাত পা অনবরত কাঁপছিল। হঠাৎ দিদিভাই পরির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। অন্য সময় হলে বদবুদ্ধি নিয়ে মাথায় হাত বুলিয়ে দিত, কিন্তু এখন মেজাজ বিগড়ে গেল পরির। কত কষ্ট করে ঘন্টাখানিক পার করে রিজভি ভাইয়ের জন্য শাড়ি পরল পরি। পাষাণ মানব প্রশংসা তো করলই না, উল্টা এক ঝটকায় কোল থেকে মাথা ফেলে দিল পরি। সবাই চোখটা বন্ধ করছিল। রিজভি একটু শান্ত হওয়ায় রাগ আবার তরতরিয়ে বেড়ে উঠল। উঠতে দেরি হলো, কিন্তু ঠাটিয়ে থাপ্পড় দিতে দেরি হলো না। টলমল করে উঠল পরির চোখ, তবুও না দমে উঁচু হয়ে রিজভির গালে কামড় বসালো। কিছুক্ষণের জন্য আহাম্মক বনে গেল রিজভি। ফিক করে হেসে দিল পরি। চোখ রাঙিয়ে রিজভি বলল, থাপ্পড় খেয়েও দাঁত কালাতে লজ্জা করছে না? পরিও একই ভঙ্গিতে বলল। কামড় খেয়ে কথা বলতে লজ্জা করছে না? রিজভি হেসে উঠল, গম্ভীর ভাব বজায় রেখে বলল, এই দুঃসাহস দ্বিতীয়বার দেখালে দাঁত একটাও সাথে থাকবে না। আগুনের তাপ লাগায় পরির হাতে কালচে দাগ পড়ে গেছে। শব্দ করতেই টের পেল রিজভি। অস্থির হয়ে উঠল। পরি বোধহয় অনুভব করতে পারল রিজভি ভাইয়ের অস্থিরতা। আপন মনেই বলল, নেতা সাহেব, আপনার এই অস্থিরতায় আবারও খুন হলো পরি। মুহূর্তেই পরির মুখের রং বদলে গেল। নাক মুখ কুচকে আচমকা শব্দ করেই বলে ফেলল, যতবারই খুন হই না কেন, অন্য কাউকে বিয়ে করলে ওই দিনই আপনার ঘাড় মটকাতে ফিরে আসবো। বিরক্তিতে চৌচরণ করল রিজভি। দুপা এগিয়ে টেপ এনে পরির মুখে আটকে দিল। চোখ বড় বড় করে ফেলল পরি। দূরছাই, পরি আপন মনে আর কিচ্ছু ভাববে না। এখন তো দেখা যায় আপন মনটাই পরির সতীন। আচমকা রিজভি আগাতে লাগলো পরির দিকে। রিজভির হাতের মুঠোয় পরির হাত, দুদিকে মাথা নাড়িয়ে আগাতে না করলো পরি। চোখ মুখ কুচকে ফেলল। পরির ভাবনার উপর পানি ঢেলে পেছন থেকে ব্যথার অয়েন্টমেন্ট নিল রিজভি। পরির ভয়ের কারণ বুঝতে পারল বোধহয় রিজভি ভাই। দ্বিতীয়বার পরির ভয়েরটা মুখের দিকে তাকিয়ে হেসে দিল রিজভি। পরি মুগ্ধ দৃষ্টিতে দেখলো সেই হাসি। খুব যত্ন সহকারে অয়েন্টমেন্ট লাগিয়ে দিল রিজভি। নারী আটকে পুরুষের পাগলামিতে, আর নয়তো যত্নে। কিন্তু রিজভি ভাইয়ের রাগ, জিদ, ধমক, থাপ্পড় সবকিছুতেই বারবার আটকে যায় পরি। প্রকৃত ভালোবাসা বোধহয় এটাই, নির্দিষ্ট একজনের ওপরই আটকে যাওয়া, তার সবকিছুতেই ভালো লাগা খুঁজে পাওয়া। পরি রিজভি ভাইয়ের শার্ট পরে নিজের রুমে গেল। ইতিমধ্যেই মুখের টেপ খুলে দেওয়ার সাথে সাথেই রিজভি ভাইকে দ্বিতীয়বার কামড় দেওয়ার দুঃসাহস দেখিয়ে আবার থাপ্পড় খাওয়া শেষ পরির। সকাল থেকে রাহাতকে সমানতালে ইগনোর করে যাচ্ছে রিজভি। কারণ তো আছে। রাহাত হুমকি স্বরূপ কণ্ঠে বলল, বেঁচে থাকতে কথা বলতে চাইছি, বলে নে। মরার পরে আমি কথা বলতে চাইলে তোর তাবিজ নিয়ে ঘুরতে হবে। রিজভি বিরক্তি নিয়ে বলল, এখন ঘাড় মটকায় আর একজন তজিব পরার, ডিসকাস্টিং। মূল ব্যাপার হচ্ছে অকেজো বন্ধু বিয়ে করে ফেললো আর কাজের হয়েও বিয়ে করতে পারলো না। এটা কিছুতেই মানতে পারছে না রাহাত, তাই এত তালবাহনা। ফেসবুকে একটা পোস্ট দেখে পরির মুখ উজ্জ্বল হয়ে উঠল। আর সেই গুণধর পোস্টটি হলো, স্বামীকে আটকে রাখতে চান তবে তার বাচ্চার মা হন। পরি এবার রিজভি ভাইকে নিয়ে কবিরাজ বাড়ির 7 তলা যাবে। বদবুদ্ধিরা হানা দিতেই হুট করে রিজভি ভাইয়ের নাম্বারে মেসেজ পাঠালো, বউকে আটকে রাখতে চান তবে তাকে আপনার বাচ্চার মা বানান। কালকের এত বড় শাস্তির কথা মুহূর্তেই ভুলে বসলো পরি। ফের বিজয়ের হাসি হাসলো। উড়পুর গ্রামে মেয়ে পাচার চক্র বন্ধ করতে পারলেও পাশের গ্রামে পাচারকারীদের উৎপাত বেড়েছে বেশ। নিজের গোপন আস্তানায় বিশ্বস্ত কয়েকজনের সাথে এটা নিয়েই আলোচনা করছিল রিজভি। হঠাৎ টুংটাং শব্দ হয়, বেঘাত ঘটলো আলোচনায়। বিরক্তি নিয়ে ফোন হাতে নিতেই বোকা রানীর মেসেজ। পাল্টা জবাবে বলল, থাপড়ায় যদি তোরে বাচ্চা না দিতে পারি, আমার নাম রিজভি খান্না। পরি আপন মনে কলেজের জন্য রেডি হচ্ছিল। রিজভি ভাইয়ের মেসেজ পাওয়ার সাথে সাথে রিজভি ভাইয়ের কি নাম দেয়া যায় ভাবতে শুরু করলো পরি। থাপ্পড় দিবে কিভাবে? পরি তো রিজভি ভাইয়ের থেকে 3 মাইল দূরে থাকবে। কলেজে গিয়ে পায়ের রক্ত মাথায় উঠে গেল পরির। কলেজের আরেকজন মেয়ে প্রফেসর রিজভি ভাইয়ের দিকে কাঠগোলাপ বাড়িয়ে দিচ্ছে। ফুল না দিয়েই পাশ কাটিয়ে চলে গেল রিজভি। খুশিতে লাফিয়ে উঠল পরি। আর চোখে চন্দ্রপরি খুশি দেখলো রিজভি ভাই। দিনটা খুব ভালোই গেছে। রাতে রিজভি দাম পা ফেলে পরির রুমে এলো। পরির হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে গায়ের সব জোর দিয়ে ছুঁড়ে ফেললো ফ্লোরে। চোখ মুখ কুচকে বিছানা চাদর আঁকড়ে ধরলো পরি। আবার কি ভুল করলো? ঘর কাঁপিয়ে বেজে উঠলো রিজভি ভাইয়ের ফোন। কানে দিতেই শুনতে পেল। ভাইজান, পোলাটা স্বীকার করছে সব দোষ। পেটে তুলে বলল, মানে ভাবির কোনো দোষ নাই। রিজভি ভুবন কাঁপিয়ে ধমক দিয়ে দাঁতে দাঁত চিপিয়ে বলল, চুপ হাদারাম,
এই কথাটা একটু আগে কেন বলিস নাই? তোকে যদি আমি মেয়ে পাচারকারীদের কাছে না পাচার করেছি, আমার নাম রিজভী খান না। ভেবাচেকা খেলো ছেলেটা। বড় ভাই অবশেষে তাকে মেয়ে বানিয়ে দিল। আর কি কি শুনতে হবে এই জীবনে। বেঁধে রাখা ছেলেটার পরাণ পাখি একটু হলেই বোধহয় উড়ে যাবে। রিজভী ভাইয়ের থেরাপি বলে কথা। তড়িঘড়ি করে হাসপাতালের পথে চলল। পৃথিবীর সব অভিমান ভিড় জমিয়েছে কিশোরী পরীর মনে। তার জীবনের প্রথম মোবাইল ছিল এটা। কত শত বকা খেয়ে অর্জন করেছিল এই মোবাইল। মুহূর্তেই চুরমার করে দিল পাষাণ লোকটা। অন্যদিকে মুখ ঘুরিয়ে কান্না আটকানোর প্রয়াস চালালো পরী। এর মধ্যেই বাসকাই কণ্ঠে কানে এলো, চোখ থেকে এক ফোঁটা পানি পড়লেও আজকে তোকে খুন করে ফেলবো। দাঁতে দাঁত চেপে কান্না আটকালো পরী। মনে মনে শখানিক গালি দিতে ভুলল না। ক্লাবের কাজে ব্যস্ত থাকাকালীন হঠাৎ রিজভির ফোনে কিছু স্ক্রিনশট আসে। পরী কোনো একটা ছেলের সাথে রাত জেগে মেসেজ করেছে নাকি। রিজভির রক্ত টকবগিয়ে মাথায় ওঠার জন্য যথেষ্ট ছিল। এডিটর এখন হাসপাতালে, আর পরীর নির্দোষ মোবাইল ভেঙে চুড়ে গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। রিজভি ভাই কি আর নিজের ভুল স্বীকার করবে? দাম্ভিকতা বজায় রেখেই বলল, 4 মিনিট টাইম, এর মধ্যে নিচে রেডি হয়ে আসবি। শুনেও শুনল না পরী। দাঁতে দাঁত চিবিয়ে রিজভি বলল, বসতি তোর রেডি হওয়ার দরকার নাই, তুই এভাবেই যাবি। ঝড়ের গতিতে এসে কোলে তুলে নিল পরীকে। নামার জন্য নিজের সব শক্তি দিয়ে যুদ্ধ করছিল পরী। আচমকা পরী নিজেকে ফ্লোরে আবিষ্কার করলো। কোমরে হাত দিয়ে চেঁচিয়ে উঠল, বদলোক, করলার বংশধর, আমার কোমরের ওপর আপনার এত শত্রুতা কেন? কখনো ওয়াশরুমে, কখনো ফ্লোরে ছুঁড়ে মারেন। আপনার কোমর যদি ভেঙে 2 ভাগ না করেছে, আমার নামও পড়ি না। জিন্সের পকেট থেকে কস্টেপ বের করে ফের পরীর মুখ আটকে দিল রিজভি ভাই। কোলে তুলে নিল আবারও। নিচে যেতেই পরীর দাদি নূরজান বেগম ছেদ করে উঠল। কোমরে হাত দিয়ে হাই হতাশ করে বলতে লাগলো, দামরা সেমরি আমার নাতিটার আয়ু শেষ কইরা দিল রে। চোখ বড় বড় করে ফেলল। কোমরের ব্যথা ভুলে গিয়ে একটানে মুখের কস্টেপ খুলে ফেলল। মুখ ভেঙচি দিয়ে বলল, তুমি যদি এই বুড়ি বয়সে জামাইয়ের কোলে উঠে বসে থাকতে পারো, আমি কেন পারবো না? হঠাৎই মনে পড়ল রিজভি ভাইয়ের কোলে আছে পরী। দ্বিতীয়বার ফেলে দিল নির্ঘাত। কোমর ভেঙে 2 দিকে চলে যাবে। গায়ে সমস্ত শক্তি দিয়ে রিজভি ভাইয়ের গলা আঁকড়ে ধরল পরী। রিজভি দাঁত চেপে বলল, তোর এই হাতের মতো দাঁত দিয়ে আমাকে পেশে ফেলতে চাইছিস? পরী কপাল কুঁচকে নিজের হাতের দিকে চাইল। রিজভি ভাইয়ের হাতের 100 অংশের 1 অংশ। পরী মুখ বেঁকিয়ে বিড়বিড় করে বলল, নিজের উপাধি আমার নাম গছিয়ে দিচ্ছে। চড়থাপড়ের ভয়ে আর জোরে উচ্চারণ করা হলো না। গাড়ি চলছে তার আপন গতিতে। মোবাইলের শোরুমে গিয়ে ঠেকলো গন্তব্যস্থল। রিজভি গাড়ি থেকে নেমেই বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছিল। বিপত্তি ঘটালো কচ্ছপের সহপাঠী পরী। একদল বখাটে বাজে ইঙ্গিত করে বিভিন্ন কথা বলছিল। পরী আপন মনে রিজভি ভাইয়ের পিছু নিল। চল শক্ত হয়ে গেল রিজভি ভাইয়ের। পিছিয়ে এলো কয়েক পা। কোনো কথা না বলে এলো পাথারি ঘুষি। লাথি দিতে থাকলো যতক্ষণ পারলো। কার জন্য এত কিছু করে রিজভি ভাই? যাকে কেউ কিছু বললে জান নিতেও ভাবে না রিজভি ভাই, সে চন্দ্রপরিত সর্বদা রিজভি ভাইকেই দোষারোপ করে। রিজভি ভাইয়ের হাতে রক্ত দেখতেই দিক দিশা ভুলে ছুটে গেল পরী। কাপা কণ্ঠে বলতে চাইল, রিজভি ভাই, আপনার হাতের রক্ত। কান্নার মাত্রা বাড়তে থাকায় বলতে পারলো না পরী। পরীর এই অবস্থা দেখে ছেলেগুলোকে পুলিশের হাতে ছেড়ে দিল রিজভি। বক্ষস্থলে ঠাঁই দিল তার বোকা রানীকে। বাঁকা হাসলো রিজভি ভাই। অন্যের রক্তে লাল হলেও ফায়দাটা রিজভি ভাইয়েরই বটে। বোকা রানী বলে কথা। রিজভি ভাইয়ের রক্ত ভেবে শুরু হয়ে গেছে কাঁপাকাঁপি। পরী কাঁপা কাঁপা হাতেই রিজভি ভাইয়ের হাত ছুঁয়ে দিল। অতিরিক্ত কাঁপাকাঁপি মোটেও পছন্দ হলো না রিজভি ভাইয়ের। চোখ মুখ কুচকে বিরক্তি নিয়ে বলল, মাথা মোটা একটা, এই নিজেকে আমার বউ দাবি করস? তুই কিনা আমার রক্তই চিনতে পারলি না? পরী কাঁপাকাঁপি ভুলে ডাগর ডাগর চোখ তুলে তাকালো পাষাণ পুরুষের পানে। মনে মনে হিসাব গরমিল লাগলো। মানুষের রক্তের কতগুলো রং হয়। প্রিয় পাঠক পাঠিকা, আপনারাও জানতে চান নাকি? রিজভি ভাই পরীর পছন্দ অনুযায়ী মোবাইল কিনে দিয়েছে। পরী গোল গোল চোখে তাকালো। এই মোবাইলে এত কি গবেষণা করছে রিজভি ভাই? পরী অজানাই থাকলো। এখন একটা সেলফি তুললেও রিজভি ভাইয়ের চোখে পড়তে সময় লাগবে না 1 মুহূর্ত। আর রিজভি ভাই নিজ হাতে পরীকে খাইয়ে দিল। এবারও কি হবে? জবাইয়ের আগে গরু আপ্যায়ন। আজ আর ধমক খেলো না পরী। পরী রিজভি ভাইকে ফের অনুভব করলো নতুনভাবে। এক যাক ভালো লাগা গেঁথে বসলো আবারও। এখন আর রাজনীতিক ঘৃণা লাগে না পরীর। কি এমন জেনেছে তবে, যের প্রভাবে রিজভি ভাইয়ের উপর আষ্টে পড়া ঘৃণা রূপ নিয়েছে ভালোবাসায়? পাষাণ পুরুষকে কেন পরীর এখন মহাপুরুষ মনে হয়? রিজভি ভাই বাসায় রেখে গেল পরীকে। হঠাৎ কানের কাছে মুখ নিয়ে বলল, আজকের জন্য রেডি থাকিস।
বজ্রপাতের মতো চমকালো পরি। উফ, রিজভি ভাই এমন কেন? কখন জানি পরির হার্ট ফেল হয়ে যায়। পরি মুখ বেঁকিয়ে বিড় করে বলল। বদলোক কোথাকার, সব আর একটা বিয়ে করার ধান্দা। হঠাৎ কোথা থেকে উদয় হলো রাহাত। খরগোশের কান দিয়ে চিলের মতো ছোবল মেরে পরির কথা কেড়ে নিয়ে বলতে লাগলো। বোন, তুমি তো কিছুই জানো না। হতাশ কণ্ঠে গান বানিয়ে গাইতে লাগলো। সরলতার সুযোগ নিয়ে বুকে ছুড়লি ছুরি, অকেজ হয়েও কাজ করার চিন্তা ভাবনা করলি। রিজভি দুহাত দিয়ে কান চেপে ধরল। পরি কিছু না বুঝে বড় বড় চোখ করে চেয়ে রইল শুধু। রাহাত আতঙ্ক আর সাবধানতা নিয়ে বলতে লাগলো। বোন, আজকে ওর ধারের কাছেও যাইবা না। আমি ওরে নিয়ে যা যা গর্ব করি সব মিলাইয়া তোমারে গর্ভবতী বানাইয়া দিব। রিজভি ফের জুতা ফিক্কা মারল রাহাতের মুখের উপর। বিরক্ত হলো পরি, কপাল কুঁচকে বলেই ফেলল। নিজে তো বোবা, অন্য কেউ কথা বললে তাই সহ্য হয় না। বলেই জিভ কাটলো পরি। দূর থেকে মনকে দেখে ছুট লাগিয়েছে রাহাত, তাকে আর পায়কে। আশেপাশে রাহাতকে না পেয়ে বড় বড় চোখ করে ফেললো পরি। হঠাৎ রিজভি ভাই বের করলো পরির অতি নিকটে। বরফের মতো জমে গেল পরি। পরি ভীতু কণ্ঠে এক নিঃশ্বাসে বলতে লাগলো। আপনি বোবা না, আমি বোবা। আমার 14 গোষ্ঠী বোবা। 14 গোষ্ঠীর গোনার সময় পেল না পরি। তার আগে পরির ঠোঁট দুটো দখল করে নিল রিজভি ভাই। এখন পরির অবস্থা হাই ভোল্টের কারেন্টের শক বললেও ভুল হবে। টানা 3 মিনিট পর পরীকে ছেড়ে হনহনিয়ে বাড়িতে ঢুকে গেল রিজভি। পরি থ মেরে সেখানেই বসে পড়ল। এই সময়টা সবাই কাজে ব্যস্ত থাকায় রিজভির এই লঙ্কা কাণ্ড কারো চোখে না পড়লেও দূর থেকে কেউ একজন দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সবাইকে শেষ করে দিবে এসে। ভালোবাসা সে না পেলে কাউকে পেতে দিবে না, ধ্বংস করবে খানবাড়ি। ঝোপ থেকে বেরিয়ে আসলো মনের অবাকাতল লেস এখনো কাটেনি। হাতের চিপস মুখে পুড়ে রাহাতের উদ্দেশ্যে বলল। নির্লজ্জ কোথাকার, ছোপে লুকিয়ে ওদের প্রেম দেখতে লজ্জা করলো না? রাহাত আগ্রহ নিয়ে বলল। আমি তো লজ্জা পেতে চাই না, দিতে চাই। লাগবে তোমার? মনের এবার নিজের মাথা নিজেরই ফাটাতে ইচ্ছে করলো। তার এতগুলো কথা অপচয় না করলেই হতো। মন পরির পাশে গিয়ে বসে পড়ল। পরির তো দিন দুনিয়ার ধ্যানেই নেই। গালে হাত দিয়ে আচমকা পাতাল ভাবছে সে। আচমকা দুহাত দিয়ে মুখ আঁকড়ে ধরে দৌড় দিল পরি। ভেবাচাকা খেয়ে গেল মন। রাহাত মনের গাল টেনে বলল। এইভাবে লজ্জা পেতে চাও মন ভেবে? এক ঝটকায় মন ছিটকে দিল রাহাতের হাত। নির্লজ্জ উপাধি দিতেও ভুলল না। আজ পরি কলেজের জন্য রেডি হয়েছে পর্দা সমেত। চোখ ছাড়ার কিছুই দেখার উপায় নেই। আয়নায় নিজেকে দেখছে আর লাল নীল গোলাপি হচ্ছে। এই মুখ রিজভি ভাইয়ের সামনে কিভাবে দেখাবে পরি? বসার ঘরে কারো ডাকেই পিছু ফিরল না পরি। সামনে ফিরেই বলল। আমি খেয়েছি। বাঁকা হাসলো রিজভি। বোকারানির থাপ্পড় থেরাপি বর্জন করে নতুন থেরাপি ধার্য করলো। রাতে হঠাৎ পরির ঘুম ভেঙে গেল। নিজেকে আবিষ্কার করলো রিজভি ভাইয়ের বিছানায়। অন্যদিন হলে রিজভি ভাইকে হঠাৎ দেখে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যেত। আজকে অবাক টবাক সাইডে রেখে নিজেকে আড়াল করতে ব্যস্ত পরি। বাঁকা হেসে এগোতে লাগলো রিজভি ভাই। পরির মুখ থেকে একটানে কম্বল সরিয়ে ছুঁড়ে ফেললো রিজভি ভাই। হ্যাঁ, পরি ভেবেছিল আকস্মিক কাণ্ড করে আবার হয়তো চমক দিবে রিজভি ভাই। পরি ভাবনার উপর পানি ফেলে একসাথে পরি মুখের উপর পানি ছুঁড়ে ফেললো রিজভি ভাই। বাসখাই কণ্ঠে বলল। এক থাপ্পড় একদম খান বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। বেয়াদব, তোর সাহস কি করে হয় না খেয়ে ঘুমানোর? আরেক দফা বেগ বনে গেল পরি। এই মানুষটার মতি গতি কিচ্ছু বোঝা যায় না। বদলোক। হ্যাসকা টান মেরে পরীকে উঠালো রিজভি। বিরক্তি নিয়ে বলল। এখন কি খাইয়ে দেওয়ার জন্য থাপ্পড় খাবি? পরি কপাল কুঁচকে বলেই ফেলল। পানি মারলেন আমার মুখে, আবার খাবারও খাবেন আপনি? রিজভি হ্যাসকা টান মেরে পরীকে কোলে তুলে নিল। গম্ভীরতা বজায় রেখেই বলল। আচ্ছা, তুই তাহলে খাবার খা, আমি তোকে খাই। এক লাফে থেমে খাবারের থালা হাতে তুলে নিল পরি। দাঁতে দাঁত চিবিয়ে বলল। আমার পেট ভরা, আপনি খান। স্মৃতির পাতায় তুলে রাখার মতো একটা মুহূর্ত। রিজভি ভাই নিজ হাতে তার বোকারানিকে খাইয়ে দিচ্ছে, আর বোকারানি তার স্বপ্ন পুরুষকে। খাওয়া শেষ হতে পরির কোলে মাথা রেখে শুয়ে পড়ল রিজভি। কপাল কুঁচকে বলল। মাথা মোটা, এখন মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য কি কোলে নিতে হবে? এর মধ্যে ফোন বেজে উঠল রিজভির। বিরক্তি নিয়ে রিজভি করে লাউডে দিল রিজভি। সাথে সাথে শুনতে পেল। আমার নেতা সাহেব কি করছে? আমি আপনাকে ভীষণ মিস করছি। মুহূর্তেই বদলে গেল পরির মুখের রং। চমেরে ফোনটা কেড়ে নিল। দাঁত কিরমির করে বলতে লাগলো। রাক্ষসী, তোর কত বড় সাহস আমার জামাইরে মিস করস? তোর গলা যদি আমি সুই দিয়ে ফুটা না করেছি, আমার নামও পড়ি না। ফোন কেড়ে নিয়ে কেটে দিল রিজভি। রিজভি কপাল কুঁচকে বলল, রং নাম্বার। পরি তৎক্ষণাৎ দ্বিগুণ রেগে গেল। রিজভির কলার খামছে ধরে বলল। তুই একদম চুপ,
একটা কথা বললে একদম কাঁচা গিলে ফেলবো। বলেই গটগট করে বেরিয়ে গেল। নারী তার স্বপ্ন পুরুষ নিয়ে বরাবরই জেলাসে। আর নতুন কি, আপিরা কে জেলাস এমন। আজ বেশ ভোরেই ঘুম ভেঙে গেল পরীর। হঠাৎ চোখ গেল জানালার বাহিরে। কোনো মেয়ের সাথে সামনাসামনি কথা বলছে রিজভি ভাই। পরীর নিভে যাওয়ার রাগ ক্ষোভ ফের ছেদ করে চলে উঠল। বড় বড় পা ফেলে নিজের উদ্দেশ্যে চলল পরী। রিজভি ভাইয়ের সামনাসামনি দাঁড়িয়ে থাকা মেয়েটা রিজভি ভাইকে কোনো একটা পার্সেল দিচ্ছিল। রিজভি ভাই ছোঁয়ার আগে পরী ছোঁ মেরে নিয়ে নিল। হাত পার আগে কাঁপছিল পরী। রিজভি বিরক্তিতে কপাল কুঁচকে ফেল। এই সত্যিটা তো রিজভি ভাই নিজেই জানতো। এত তাড়াহুড়ার কি আছে বুঝতে পারল না রিজভি। পরী পার্সেল খোলার পর থেকেই থ হয়ে বসে আছে। রিজভি ভাই পুলিশ, এটা কিভাবে হতে পারে? এতদিনেও জানতে পারল না পরী? এত মিশনের কারণ কি তবে এটাই? এর জন্যই পরী রিজভি ভাইয়ের রুমে রিভলভার দেখেছিল। নারী পাচারকারীদের আটক করতে পেরে মিশনে সফল হয়ে প্রমোশন হয়েছে রিজভির। পরীর কলেজের প্রফেসর হওয়ার একমাত্র কারণ ছিল পরী, যদিও সেটা শুধুমাত্র চুক্তি ছিল। পরীর ফুফির প্রথম মেয়ে ছিল আশা। নারী পাচারকারীদের কবলে পড়ে সন্তানহারা হয়েছিল পরীর ফুফি পূর্ণিমা। সেই শোক সে কাটিয়ে উঠতে পারেনি এখনো। ঈশান যখন সেই পথেই যাচ্ছিল বেশ কয়েকবার বাধা দিয়েছিলেন পূর্ণিমা, তবে ঈশান ছিল সব বাধার ঊর্ধ্বে। নিজে সন্তানহারা হয়ে সেদিন উপলব্ধি করেছিলেন সন্তান হারানোর কষ্ট, তাই নিজের ছেলের বুকে ছুরি চালাতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি। এমনকি রিজভি পরীর বিয়ে পুরোটাই ছিল পরিকল্পনা মাফিক, তবে এসবের পেছনে মাস্টারমাইন্ড ছিল রিজভি ভাই। তখন লম্বা বক্তব্য দিয়ে দীর্ঘশ্বাস ফেলল রিজভি ভাই। থাপ্পড় দিয়ে ধ্যান ভাঙালো পরীর। পরী ভূত দেখার মতো চমকে উঠল। আরেক দফা বিরক্ত হলো রিজভি ভাই। পরী আপন মনে নিজেকেই বলল কিছুক্ষণ, এ মানুষটাকে কি না পরী ঘৃণা করেছিল। ছি, কত কি না ভেবেছিল পরী। তখনই বাজখাই কণ্ঠে কানে এলো, তোর মাথা মোটার সাথে সংসার করা সম্ভব না আমার। আমি গেলাম। পরীর চোখমুখ কুঁচকে ফেলল। তবে কি পরীর আগের ভাবনাই কি ঠিক? রিজভি ভাইয়ের জন্য অন্য কোনো চক্কর আছে? কপালে হাত দিল পরী। নিজ মনে বানিয়ে নিল পরীর জন্য না, কলেজের সুন্দরীদের জন্য রিজভি ভাই প্রফেসর হয়েছিল। খোঁজ পড়ল রাহাতের। ফের রিজভি ভাইয়ের অন্তর্জামিন করার জন্য মদ্যপান করানোর ব্যবস্থা করা হলো। আজ পরে নিজেকে সাজিয়েছে ভিন্ন রূপে। দুধি আলতা গায়ের রঙে ফুটে উঠেছে কালো রঙের শাড়িখানা। প্রসাধনী বলতে আঁখি যুগল করেছে কাজল কালো। কোমর ছাড়িয়ে আশ্রে পড়েছে ঘন কালো কেশ। রিজভি ভাইয়ের দুই গর্ধবের বধ বুদ্ধিতেই রাহাত রিজভিকে জানিয়েছে পরী সিঁড়িয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছে। পরিণতি ভাবেনি এবারও। হন্য হয়ে ছুটে এসেছে রিজভি ভাই। সমস্ত শরীর দিয়ে আশ্রে পড়ছে ঘাম। পরীকে স্বয়ংসম্পূর্ণ দেখে চোখ মুখের রং পাল্টে গিয়েছে রিজভি ভাইয়ের। প্রথমেই ঠাটিয়ে কয়েকটা চড় মারল পরীর গালে। ঘর কাঁপিয়ে চিৎকার করে বলল, মরার এত শক্ত? বেশ, আজকে তোকে জীবিত খবর দিব আমি। পরী ভাই জড়সড় হয়ে গেল। আকস্মিক সব ভয় ভুলে রিজভি ভাইকে জড়িয়ে ধরল পরী। রিজভি ভাইকে যেটা শান্ত হলো বোধহয়, তবুও ছিটকে সরিয়ে দিল পরীকে। ঘাম ছুটছিল পরীর। ফের ভুলবশত রিজভি ভাইয়ের জন্য আনা শরবতে মেশানো মদ্য গিলে ফেলল পরী। মিনিট কয়েক চুপ থেকে পাগল তার খেল শুরু করে দিল। পরী রিজভির কোলে উঠে বসে পড়ল। রিজভি ভাই এতক্ষণে চুল মুট করে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছিল। মুহূর্তেই ভেবেচেকা খেলো। পরী কপাল কুঁচকে বলল, রিজভি, আমাকে বাচ্চা দিবি কখন? কেঁচে উঠল রিজভি ভাই। কপাল কুঁচকে বলল, এক থাপ্পড়ে বাঁচানে বাইর করে দিব। পরী তেতে উঠলে বলল, তোর 14 গোষ্ঠী মাথা মোটা, আমি কিচ্ছু জানি না, এখন বাচ্চা দিবি তুই। রিজভি বাঁকা হেসে বলল, ভেবে বলছিস তো? ঠিকঠাক বুঝে শুনে বলতে হবে। পরী আবেদনময়ী হাসি দিয়ে সম্মতি জানালো। রিজভি ভাই আপন করে নিল তার চন্দ্র পরীকে। পরিবারকে জয় করে হালালভাবে জিতে নিল তার পরীকে। কেটে গেল এক স্মৃতি মধুর রাত্রি। পরী রিজভি মিলেমিশে হলো একাকার। ওই দিনের পর কেটে গিয়েছে 6 বছর। পরী এখন পাক্কা গৃহিণী, তবে বদবুদ্ধি সেই একই আছে। রিজভি এখন উড়পুর গ্রামের চেয়ারম্যান। একমাত্র বধূর বায়নায় হার মেনে ছেড়েছিল পুলিশের চাকরি। পরে রিজভির কোলে আলো করে এসেছিল তাদের একমাত্র মেয়ে আলিজা। বয়স সবে 4 বছর। প্রতি সপ্তাহে একদিন রিজভি ভাইয়ের আসতে খুব দেরি হয়। এই একদিনই পরী আলিজাকে রিজভি ভাইয়ের বিরুদ্ধে উস্কানোর ক্লাস নেয়। এত বছর পাপা ভক্ত মেয়ে পাপার বিরুদ্ধে উস্কাতে না পেরেও ফের ব্যর্থ সেটা। পরী শাড়ির আঁচল বেঁধে নিল কোমরে, হাতে বেলুন। না, আজ রিজভি আসবে না, এটাই সুযোগ। পরী বলতে শুরু করলো, আলিজা, তোমার পাপা অনেক পচা রাক্ষস করলার বংশধর। আলিজা কোমরে হাত দিয়ে বলল। আচমকা পরীর চোখ গেল দরজার দিকে। হাততালি দিয়ে লাফিয়ে উঠল আলিজা। শুকনো ঢোক গিলল পরী। একেই বোধহয় বলে
যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।